ওই ম্যাম, আই লাভ ইউ। জাস্ট শাট আপ আয়ান। ওকে ম্যাম, এই মেয়েটাকে পছন্দ হয়েছে, ওকে আই লাভ ইউ বলি। যা মন চায় তাই করো। তিয়া চলে যেতে নিলে আয়ন মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এই মেয়ে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? মেয়েটা কিছু বলার আগেই তিয়া আয়নের কাছে গিয়ে কান ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ান বলতে লাগলো, ম্যাম ছাড়েন, আমার গার্লফ্রেন্ড বানাতে দেন। তিয়া আয়নকে ছেড়ে গালে থাপ্পড় মেরে দিলে সবাই হাঁ করে তাকালে আয়ান বলল, মারলেন কেন? তোমাকে পড়াশোনার জন্য পাঠানো হয়েছে, প্রেম করার জন্য না। ভদ্রভাবে থাকলে থাকো, না হইলে পড়াশোনা ছেড়ে এইসব নিয়ে থাকো। এখন প্রেম করার বয়স, আমি কেন সিঙ্গেল থাকবো? সবাই প্রেম করে, আমারও তো একটা গার্লফ্রেন্ড দরকার, তাই না? তিয়া রেখে আবার মারতে যাবে, আয়ন তিয়ার ঠোঁটে কিস করে দৌড় মারল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। তিয়ার আগে গজগজ করতে লাগলো। তিয়া নিজের কেবিনে চলে গেল। আয়ন ক্লাসে গেলে রাকিব বলে, শালা, এটা কি করলি? তুই জানোস না এইটা যদি রনি স্যার জানে কতটা রেগে যাবে? তোকে মেরে হাড্ডি ভেঙে ফেলবে। সাহস থাকলে যেন আসে, আজ তো কিচ করছি, বাসর করব খুব তাড়াতাড়ি। তুই এত নোংরা কেন রে? ম্যামের সাথে এইসব করতে লজ্জা করে না তোর? না, লজ্জা আবার কাকে বলে? সর, মজা করিস না। মজা কই করলাম, টাকা দে হালা। ম্যামকে আই লাভ ইউ বলতে বলছিলি, বলছি এখন দে। কুত্তা, আসতে বল, কেউ জানলে মেরে ভর্তা বানিয়ে দিবে। তুই পাক্কা অভিনেতা, আমাকে দিয়ে বলিয়ে এখন আমাকে এমনভাবে বোঝাচ্ছিস যেন আমি নিজের ইচ্ছেই করছি। সরি ভাই, রাগ করিস না, এই নে। আয়ন টাকা নিয়ে পকেটে রেখে দিল। রাইসা বলে ওঠে, ভাই যেভাবে অভিনয় করলে আমি তো ভেবেই নিয়েছি সত্যি ভালোবাসিস ম্যামকে। কি জানি, আচ্ছা চুপ কর, ম্যাম আসছে। তিয়া ক্লাসে এসে আয়নের দিকে তাকিয়ে ক্লাস শুরু করে দিল। আয়ন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। তিয়া আবার তাকাতেই আয়ন চোখ মারল। তিয়া রেগে ডাস্টার দিয়ে ঢিল মারল। আয়ন সাথে সাথে ক্যাচ ধরলে তিয়া রেগে বলে, এই ছেলে, বের হয়ে যাও এক্ষুনি, না হইলে তোমার কপালে দুঃখ আছে। আমাকে এভাবে কিভাবে বের করতে পারেন? আমি তো মনোযোগ দিয়ে ক্লাস করছি। ম্যাম, আপনার বয়ফ্রেন্ড এসেছে। আয়নের কথা শুনে তিয়া দরজার সামনে তাকাতেই রনি ভেতরে ঢুকলে সবাই সালাম দিল। রনি রেগে বলল, এই ক্লাসে আয়ানকে। আয়ন সবার মাঝে হাত তুলে দাঁড়িয়ে বলল, আমি এদিকে আসো, তোমার সাথে পার্সোনাল কথা আছে। ক্লাস বাদে কোথাও যেতে পারবো না, ক্লাস আগে তারপর বাকি কথা। আমি তোমার শিক্ষক, আমার কথা শুনতে তুমি বাধ্য। আমি কারো কথা শুনতে বাধ্য না, আমার মন যা চায় তাই আমি করি। ক্লাস শেষ হোক, তারপর আপনার সাথে আমি দেখা করব। আয়নের কথা শুনে রনি রেগে আয়নের কাছে এসে কান ধরতে যাবে। আয়ন সাথে সাথে নিচে বসে পড়ে। তিয়া রনিকে বলে, রনি সাহেব চলে যান। চলে যাব মানে? বেয়াদবকে কিভাবে ঠিক করতে হবে আমার ভালো করে জানা আছে। ও মা, আমি কি করলাম? স্যার ম্যামকে প্রপোজ করছি জন্য রাগ করছেন নাকি? আমাকে শাস্তি দিবেন? ওয়েট, ওইটাতে শাস্তি দিলে আমার অনেক রাগ হবে, তার থেকে অন্য কিছু করি, সরেন। আয়ন রনিকে সরিয়ে দিয়ে তিয়ার কাছে গিয়ে গালে কিস করে দিল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রনি রেগে মারতে আসবে, আয়ন তিয়ার গাল ধরে ঠোঁটে আলতো করে কিস করলো। তিয়া রেগে মারতে যাবে, আয়ন হাত ধরে ফেলো। রনি রেগে মেগে মারতে আসবে, তিয়ার থাপ্পড়টা রনির গালে মেরে দিল। আয়ন সাথে সাথে পুরো ক্লাস হাসতে লাগলো। আয়ন হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। তিয়া রেগে বলল, আয়ান স্টপ, অনেক হয়েছে, আর না। তুমি এটা কি করলে? ওনার গালে থাপ্পড় মারলে? ও মা, আমি কেন থাপ্পড় মারবো? এখানে সবাই দেখছে আপনি ওনাকে থাপ্পড় মারছেন। রনি রেগে গিয়ে ফোনে কাউকে কল দিল। রাকিব বলে উঠল, আয়ান পালা, স্যার ওনার লোকেদের আসতে বলেছে। তোর হালও রাজীবের মতন হবে। আয়ান, সময় থাকতে পালা। ও মা তাই? আমি তো ভয় পেয়ে গেছি। হুট করে কিছু পোলাপাইন আসলো। রনি ইশারা করলো। তিয়া রনিকে বলল, স্যার বাড়াবাড়ি করবেন না তো। আয়ান এখান থেকে চলে যাও। যাব না। ওরা আমার কি করবে দেখি। কোন বাচ্চারা মারতে এসেছো আমাকে? কথাটা বলে ঘোরাতেই ছেলেগুলো ভয়ে তোতলাতে তোতলাতে বলে, আয়ান, জি, আপনারা আমাকে মারবেন? ও মা গো, আমি ভয়ে হিসু করে দিমু।
আমি অনেক ভয় পাচ্ছি। কতগুলো বলতে বলতে আয়ান রাগে সামনের চেয়ারে লাথি দিয়ে রেগে বলল। তোদের এত বড় সাহস, আমাকে মারতে এসেছিস? সাহস কি করে হয় তোদের? আয়নের কণ্ঠস্বর শুনে সবাই অবাক হয়ে গেল। রনি লোকেরা ভয়ে তোতলাতে তোতলাতে বলল। আয়ান, বিশ্বাস করো, আমি জানতাম না তোমাকে মারার জন্য স্যার আমাদের ডেকেছে। তোদের ভালো হওয়ার সুযোগ দিলাম, আর তোরা ভার্সিটিতে নেতামি করস, তাও আবার এই হুটকা স্যারের কথায়। স্যার, উনি ত্রিধার ভাই। কি? এইটা ত্রিধার ভাই? আয়ান হাসতে হাসতে বলে। স্যার, আপনি ত্রিধার ভাই, ক্ষমা করে দেন। আগে জানলে এমন কাজ করতাম না। যান স্যার, মাথা ঠান্ডা রাখেন, আর আমার পিছনে লাগেন না। লাগলে বারবার কিন্তু ত্রিধার ভাই বলে ছেড়ে দিব না। কি করবি তুই? আর সজীব, তোরা ওকে কেন ভয় পাচ্ছিস? স্যার, এখান থেকে চলেন, সব জায়গায় নেতামি চলে না। ওনার একটাই হাত, আপনার উপরে পড়লে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। সজীব রনিকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন ব্যাগ নিয়ে তিয়ার সামনে দিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। সামনে একজন বাইক নিয়ে আসলো। আয়ন বাইকে উঠে যেতে লাগলো। তিয়া আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তিয়া ক্লাস নিতে লাগলো। ভার্সিটি ছুটি হলে তিয়া বাসে গিয়ে রেগে ভাঙচুর করতে লাগলো। আয়ন রুম থেকে দৌড়ে এসে বলল। ও মা গো, এসব কি করেন? আরে, ভাঙলে দামি জিনিস ভাঙেন। আমার শ্বশুরের তো টাকার অভাব নাই, তার মেয়ে ভাঙবে, উনি অনেক খুশি হবে। আয়নের কথা শুনে তিয়া রেগে আয়নের গালে থাপ্পড় মারতে যাবে। সাথে সাথে আয়ন হাত ধরে সোজা সোফায় ফেলে দিয়ে বলে। আরে, শ্বশুর এইসব দিয়েছে, আমি শ্বশুরের কেনা জিনিস না। আমার বোনকে আপনার ভাই বিয়ে করছে, আর আমাকে জোর করে বিয়ে দিয়েছে আপনার সাথে। সো তাই বলে আমার গালে মারবেন আর আমি চুপচাপ সহ্য করব? এইটা অসম্ভব। অনেক মারছেন, অনেক সহ্য করছি। তোর সাহস হয় কি করে ভার্সিটির অত মানুষের মাঝে আমাকে কিস করা, প্রপোজ করার? এতদিন আমার সরল ব্যবহার দেখছেন, এখন আমার আসল রূপ দেখছেন। আর বউকে প্রপোজ করব নাকি চুম্মা দিব, সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি, আমার বউ, ওই রনির সাথে কিসের প্রেম? তুই তো গিরগিটির মতো রূপ বদলাস। একদম বাসর রাতে বিষ খাইছিলেন, আপনার প্রতি অনেক মায়া হয়েছিল, তাই আমি আপনাকে বলেছিলাম আপনার ভালোবাসার মানুষের হাতে তুলে দিব। বাট আমি আমার মতো চেঞ্জ করছি। আমার বউ আমি অন্য কাউকে কেন দিব? হারাম রিলেশন করছে, আবার ওই বাল নিয়ে বিষ খাইতে যায়। যত সব ফালতু। কি বলতে চাস তুই? যা শুনলেন তাই। ওয়েট, তোকে দেখে ওরা ভয় কেন পাইলো? তুই আসলে কে রে? আর রনির বোনের সাথে তোর কি সম্পর্ক? এইটা ওদের জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আর এত কথা বাদ দেন, অনেক ক্ষুধা লাগছে। কোনো খাবার নাই, খাবার অর্ডার দেন, না হয় রান্না করে দেন। কোনোটাই করব না, না খেয়ে মর তুই। তিয়া কথাগুলো বলে রুমে চলে গেল। আর নিচে পড়ে থাকা সব কিছু গুছাতে লাগলো। পরিষ্কার করে রান্নাঘরে গিয়ে ভাত রাইস কুকার থেকে নামিয়ে ডিম ভাজতে লাগলো। তিয়ার রান্নাঘরে আসলে বলে। কিরে, তুই না রান্না করতে বললি? আমি জানতাম আপনি করবেন না, তাই আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি কি না খেয়ে থাকবো নাকি? আয়ন একটা ডিম ভাজি নিয়ে ভাত নিয়ে খেতে বসলো। খেতে খেতে বলল। ওইখানে আরেকটা ডিম ভাজি আছে, খেয়ে নেন। তিয়া কিছু না বলে চলে গেল। আয়ন খাবার খেয়ে রুমে গিয়ে তিয়াকে বলল। টাকা দেন, বাজার করতে যাব। এই ডিম ভাজি খেতে ভালো লাগছে না। ব্যাগের ভেতরে নিয়ে যাও। আপনার ব্যাগে হাত দিব না জানেন, তারপরও প্রতিবার এক কথা কেন বলেন? কিস করতে পারোস আর আমার ব্যাগে হাত দিতে তো সমস্যা হয়? আপনার অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে। আমার গার্লফ্রেন্ড ব্যাগে হাত দিয়ে আমি ভেবাচেকা খেয়ে গেছিলাম। সেই থেকে কোনো মেয়ের ব্যাগ ধরি না। তাড়াতাড়ি করেন। তোর গার্লফ্রেন্ডও আছে? ছিল, ব্রেকআপ করে দিয়েছি। কেন? বিয়ের পর বউ বাদে অন্য নারীর সাথে সম্পর্ক রাখলে পরকীয়া বলে, তাই। ও আচ্ছা, অপেক্ষা করো, আমিও যাব কিনা। কি কিনবে? আপনার সাথে গেলে কেউ দেখলে সন্দেহ করবে। সমস্যা নাই, দুজন বাজার করতে যেতে পারি। ওয়েট, আপনি রেডি হন, আমি আপনাকে খাওয়াই দেই। লাগবে না। তিয়া রেডি হতে ওয়াশরুমে চলে গেল। আয়ন রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে তিয়াকে জোর করে খাওয়াই দিতে লাগলো। তিয়া খেতে খেতে রেডি হয়ে নিল। পানি খাওয়াই দিল। তিয়া পানি খেয়ে বলল। হয়েছে, এখন চলো।
আয়ান বাইক নিয়ে বের হলো। তিয়া আয়ানের পিছন পিছন রিক্সা নিয়ে যেতে লাগলো। তিয়া যেটাই পছন্দ করতে লাগলো আয়ান সেটাই গিয়ে নিয়ে দূরে দাঁড়াতে লাগলো। এভাবে বাজার করা শেষ করে দুজন বাসায় চলে আসলো। বাসে এসে আয়ান রান্নাঘরে বাজার রেখে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লো। তিয়া বাসার ভিতরে ঢুকে রান্নাঘরে চলে গেল। আয়ান পিছন পিছন গিয়ে সব সাহায্য করতে লাগলো। দুজন কাজ শেষ করে রান্না করে রাতে খেয়ে দুজন দুই রুমে চলে গেল। আয়ন পড়াশোনা কিছুক্ষণ করে ঘুমিয়ে গেল। এদিকে তিয়া রনির সাথে ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভেঙে গেল। আয়ন উঠে ফ্রেশ হয়ে নিল। ভার্সিটির জন্য রেডি হয়ে বসার ঘরে আসলেই তিয়া বলে, আমি চলে গেলাম, খেয়ে নিও। ওকে। তিয়া চলে গেল। আয়ন খাবার খেতে লাগলো। খাবার খেয়ে বাইক নিয়ে বের হইলে মাঝ রাস্তায় একজনকে দেখে আয়ান বাইক থামিয়ে দিল। আয়ানকে দেখে মেয়েটা বলে ওঠে, আয়ান কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাইকে কি হয়েছে? আর বলো না, তেল শেষ হয়ে গেছে। ও আচ্ছা, ওয়েট করো, আমি তেল নিয়ে আসছি। আয়ন বাইকটা নিয়ে চলে গেল। 2 লিটার তেল নিয়ে এসে তিধাকে দিল। তিধা তেল ভরে নিয়ে বলল, ধন্যবাদ। ওয়েলকাম। কোথায় যাচ্ছ? ভার্সিটিতে যাব। তুমি আবার কোন ভার্সিটিতে পড়ো? সামনে যে ভার্সিটি ওইটাই। ও আমাদের ভার্সিটিতে, বাট তোমাকে তো কখনো দেখলাম না ক্লাস করতে। আমি ক্লাস করি না তাই। ওকে, তাহলে একসাথে যাই। হ্যাঁ চলো। দুজন বাইক নিয়ে যেতে লাগলো। পেট্রোল পাম্পে বোতল দিয়ে দুজন চলে গেল। ভার্সিটির ভিতরে গিয়ে দুজন বাইক সাইড করে কথা বলতে বলতে যেতে লাগলো। তিয়া ক্লাসে যেতে যেতে ওদের দিকে চোখ পড়লো। তিধা আয়নের গালে হাতের স্পর্শ দিলে তিয়ার রাগ হতে লাগলো। আয়ন তিধাকে নিয়ে ওর সামনের দিকে ক্লাসে চলে গেল। ভিতরে গেলে রাকিব বলল, এই মেয়েটাকে তুই চিনিস? এই মেয়ে যখন ভর্তি হয় তখন তো তুই ছিলি না। আমার এক্স। কি? হ্যাঁ। তোর এক্সও আছে? ভাই, তুই কি রূপ দেখাচ্ছিস? ভালো রূপ দেখাচ্ছি, চুপ করো। ওই এই দিকে তাকিয়ে আছে। আয়ান নোটটা দাও তো। আয়ন ঢিল দিলে তিধা ক্যাচ ধরলো। স্যার আসলে সবে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। আয়ন তিধা স্যারের প্রশ্ন করা সব উত্তর দিতে লাগলো। সবে অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। স্যার ওদের প্রশংসা করে চলে গেল। আয়ন উঠলে তিধা বলে, আয়ান মাঠে বসবো। আমি ওয়াশরুমে যাব, তুমি যাও, আমি আসছি। ওকে। আর শোনো, বাইরে আইসক্রিম বিক্রি করছে, নিয়ে এসো। ওকে। আয়ন চলে গেলে তিধা ক্লাস থেকে বের হয়ে গেল। আয়ন ওয়াশরুম থেকে বের হতেই তিয়ার সামনে পড়তেই আয়ন তিয়ার ওড়না দিয়ে হাত মুখ মুছে নিল। তিয়ার রাগি লুক নিয়ে তাকাতেই আয়ন শীষ বাজাতে বাজাতে চলে গেল। আয়ন আইসক্রিম কিনে তিধার পাশে বসে পড়ল। আয়ন তিধার দিকে তাকালে আয়নের হাত থেকে আইসক্রিম নিল। রাইসা রাকিব এসে বলে, কি রে, নতুন ফ্রেন্ড পেয়ে তো আমাদের ভুলেই গেছিস? রাকিব, আইসক্রিম নিয়ে আয় তোদের দুজনের জন্য। রাকিব চলে গেল। রাইসা আয়নের পাশে বসলে তিধার বিষয়টা ভালো লাগলো না। তিধা হেসে বলল, তুমি চাইলে আমার পাশে বসতে পারো। সমস্যা নেই। আমার সমস্যা আছে, এদিকে এসে বসো। কি সমস্যা? দ্বিধা, আমার ফ্রেন্ড, এত রাগ করার কিছুই নাই। তিধা আয়নকে টান দিয়ে ওই পাশে বসতে বলে আয়ন সোজা তিধার উপর পড়ে গেল। তিয়া এই দৃশ্য দেখে ভাবতে লাগলো, কতটা ফাজিল! পুরো মাঠের এত স্টুডেন্টের সামনে এইভাবে মেয়ে মানুষের উপরে শুয়ে থাকতে লজ্জা করে না, বেহায়া! আয়ন তিধার চোখে চোখ পড়লে তিধা আয়নের চোখের দিকে তাকিয়ে বলে, ওঠো। ও হ্যাঁ। আয়ন উঠে পড়ে ওই পাশে বসে পড়ল। রাকিব এসে রাইসাকে আইসক্রিম দিল। আয়ন বলে উঠল, ধ্যাত, আমার আইসক্রিম পড়ে গেছে, আমি নিয়ে আসছি। আমার সাথে খাও। ওকে। আয়ন তিধার আইসক্রিম খেতে লাগলো। দুজন রোমান্টিকভাবে খেতে দেখে রাইসা বলে, সবাই তাকিয়ে আছে, এমন ঢং কেন করছিস? চোখ আছে, দেখছে, তাতে আমরা কি করব? হঠাৎ করে রনি এসে সজোরে আয়নকে লাথি দিল। আয়ন ডিগবাজি খেয়ে উঠল। তিধা বলে উঠল, ভাইয়া কি করছো? ওর এত বড় সাহস, তোর সাথে একসাথে আইসক্রিম খায়! বেয়াদব ফালতু একটাই ছেলে। আয়নকে মারতে যাবে, সাথে সাথেই আয়ন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজেই উঠে পড়ল। রনিকে ধাক্কা দেওয়াতে প্রিন্সিপালের রুমে খবরটা চলে গেল। রনি রেগে আয়নকে মারতে যাবে, সাথে সাথে আয়ন রনির বুকে হাত দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, দূরে থাকেন স্যার, সব জায়গায় গরম দেখাতে আসবেন না। আপনার বোন আমার বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যা ইচ্ছে করব।
আয়নের কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। রনি আয়নের হাত সরিয়ে দিয়ে বলল, দ্বিধা, আমার ছোট বোন, আমাকে বলো আমি কে? আমার বোনের আশপাশে যেন তোমাকে দেখি না। আমাকে যে জিনিসে বাধা দিবেন আমারও জিনিসটা করতে ভালো লাগে। আমি তো আপনার বোনের আশেপাশে কেন, সব সময় কাছে থাকবো। আপনি যা ইচ্ছে করেন গা। তোর বোন আছে নাকি? আমিও তোর বোনকে। রনি আর কিছু বলার আগেই আয়ন সজোরে মুখে ঘুষি মারল। দ্বিধা রেগে আয়নের গালে থাপ্পড় মারল। তিয়া দৌড়ে চলে আসলো, রনিকে ধরে বলল, আয়ান, তুমি এত বেয়াদব শিক্ষকের গায়ে হাত তোলো? উনি শিক্ষক হয়ে আমার বোনকে নিয়ে কিছু বলবে, ওনাকে আমি ছেড়ে দিব নাকি? তিয়া ওর ওড়না দিয়ে রনির মুখে রক্ত মুছতে লাগলো। তিথা রনিকে ধরলো। তিয়া রেগে আয়নকে থাপ্পড় মেরে বলল, তোর বোনকে নিয়ে কিছু বলছে জন্য তুই মুখে মারলি? আর তুই যে ওর বোনকে নিয়ে নোংরামি করেছিলি, সেখানে কিছু না? তোর বোন বোন আর ওর বোন কিছু না, তাই না? আয়ন কিছু বলার আগেই কয়েকটা ছেলে বলে, ভাইয়া আপনাকে স্যার যেতে বলেছে, আপনি আমাদের সাথে চলুন। ছেলেগুলো আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন রুমে অনুমতি নিয়ে ঢুকলো। তিয়া, রনি, তিধা, রাকিব, রাইসা গেল। রেগে বলে, আয়ান, এটা কি ধরনের ব্যবহার? তুমি শিক্ষকের গায়ে হাত তুললো? স্যার, ওই আমার বোনের সাথে নোংরামি করেছিল। আমি বাধা দিতে গেলে আমার নাকে মেরে দেখে কি করেছে, রক্ত পড়েছে। রনির কথা শুনে প্রিন্সিপাল রেগে আয়নের গালে থাপ্পড় মারলো। আয়ন কি কিছু বলবে তার আগেই আয়ন বলল, স্যার আমাকে ভার্সিটি থেকে বের করে দেন, না হইলে আরও অনেক কিছু হবে। প্রিন্সিপাল আয়নের কলা ধরে চিল্লায়ে বলতে লাগলো, কেন এমন করছো? কি সমস্যা তোমার? তুমি কি বুঝতে পারছো না তুমি কি শুরু করছো? প্লিজ, তোমার হাত জোর করছি, এইসব থামো আর কারোর সাথে লাগেও না। প্রিন্সিপাল কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে গেল তিথা বাদে। তিথা বলে ওঠে, আয়ান, এই মানুষটাকে আর কত কষ্ট দিবি? এবার তো থাম। আমি তো খেলনা পুতুল, যার ভালো লাগে সেখানে আমার সাথে জোর খাটাই। এখন আমি আর কারো কথা ভাববো না। আমার মন যা চাইবে আমি তাই করব। কে কি মনে করবে আই ডোন্ট কেয়ার। তিথা দরজা লাগিয়ে দিয়ে আয়নকে ধাক্কা দিয়ে সোফার উপরে ফেলে দিল। তিথা বলতে লাগলো, আয়ান প্লিজ, এসব থাম। আমার কিন্তু রাগ হচ্ছে। তুই যা শুরু করেছিস, সজীব আমাকে কল দিয়ে বলেছে তুই এখানে, তাই আমি বাধ্য হয়ে ভার্সিটিতে এসেছি। প্লিজ এবার থাম। আর তুই তো বিয়ে করেছিস, স্ত্রীকে নিয়ে সুখে জীবন কাটা। তিথার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন তিথার দিকে তাকিয়ে চোখ সরিয়ে বলল, খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। কি? যা শুনছস ওইটাই। আর স্যার আমাকে এখান থেকে বের করে দেন, না হইলে আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখান থেকে পড়াশোনা শেষ করতে হবে, আর এই ভার্সিটির দায়িত্ব নিতে হবে। দিদা, কি বলিস? ওই ভার্সিটির দায়িত্ব নেবে মানে? আমার কোনো ইচ্ছে নাই এই ভার্সিটির দায়িত্ব নেওয়ার। স্যার তাড়াতাড়ি করেন, আপনার মেয়ে আসার আগে আমি এখান থেকে যেতে চাই। আয়নের কথা শুনে প্রিন্সিপাল কান্না করে দেয়, বলে, আয়ান, আমার মেয়ে আর কোনোদিন ফিরবে না। আয়ান, আমার মেয়ে মারা গেছে, মেনেও নেও তুমি। আয়ন কানে হাত দিয়ে বাচ্চাদের মতো মুখ দিয়ে শব্দ করতে লাগলো। সবাই এমন ব্যবহার দেখে অবাক হয়ে গেল। তিথা আয়নের পাশে বসে হাত নামিয়ে দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে, আয়ান, হ্যাঁ আয়ান, থাম দয়া করে। তোদের কারো কথা শুনতে চাই না, সর সামনে থেকে। আয়ন ধাক্কা দিয়ে তিতাকে সরিয়ে দিয়ে দরজা খুলে চলে গেল। প্রিন্সিপাল রনিকে বলে, রনি, আমি আয়ানের হয়ে ক্ষমা চাচ্ছি। ওর মাথা ঠিক নেই, মাঝে মাঝে ওই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। আর আয়ান কোনো মেয়ের সাথে নোংরামি করতে পারে না। দ্বিধা ওর বেস্ট ফ্রেন্ড। তুমি তো জানো আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড দ্বিধা ছিল। ওরা তিনজন একসাথে পড়াশোনা করতো। ওরা একটা জিনিস কিনে ভাগাভাগি করে খায়। এখানে নোংরামির কিছু নাই। আমি জানালা দিয়ে দেখেছি দ্বিধার সাথে ওই আইসক্রিম খাচ্ছিল। প্রিন্সিপালের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। স্যার, আপনার ওর সাথে কি সম্পর্ক? আয়নকে আপনি এত ছাড় দেন কেন? ওর সাথে আপনার কি সম্পর্ক? আপনার তো একটাই মেয়ে ছিল, কেন ছেলে তো ছিল না? আমি বলছি স্যারের রুম থেকে চলো, ওনাকে একা থাকতে দাও। তিতা সবাইকে নিয়ে বাহিরে চলে গেল। তিয়া আয়নের দিকে তাকিয়ে দেখলো আয়ন ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তিতাকে বলে, ওই তুমি স্যারকে বোঝাও আমি চলে যাব, না হইলে ওই ওর হাজব্যান্ডকে নিয়ে আমার সামনে এসে পড়বে। আমার কষ্ট হবে, কেউ বুঝবে না।
আমাকে এখানে আটকিয়ে রাখা হয়েছে। তুই বাসায় যা। ভাইয়া, হসপিটালে চলো। তোমার নাক দিয়ে তো রক্ত পড়ে যাচ্ছে। ওইটা রাখার আগে বলো কাহিনী কি? ওই রুমে চলো, আমি বলছি। পাঁচজন পাশের রুমে গেলে দরজা লাগিয়ে দিল। তিতা সামনে বসে বলল, আয়ান, আমি তুলি একসাথে পড়াশোনা করতাম। আমরা তিনজন অনেক ক্লোজ ছিলাম। হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত সবাই আমাদের তিনজনকেই স্যার ম্যাম সবাই অনেক ভালোবাসতো। আমাদের জুটিটা সবাই ভালো করে চিনতো। পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতেই আমরা সবসময় এগিয়ে থাকতাম। আয়ান, তুলি একে অপরকে অনেক ভালোবাসতো। একে অপরকে না দেখে থাকতেই পারতো না। ওদের ভালোবাসা দেখে অনেক হিংসে হতো। আমি নিজেও মাঝে মাঝে হিংসে করতাম। কিন্তু এত হাসি খুশি সম্পর্কের ভিতরে হঠাৎ করে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতেও পারেনি। কেন, কি হয়েছিল? দিনটা আয়নের জন্মদিন ছিল। তুলি রাত 11:30 সময় বাসা থেকে লুকিয়ে বের হয় আয়নকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কেক নিয়ে স্কুটিতে করেই যাচ্ছিল। আমার জ্বর হওয়াতে আমি যেতে পারিনি। ওই একা যাওয়ার পর মাঝ রাস্তায় ওই জায়গাটা এমনিতেই মানুষজন তেমন একটা থাকে না। ওখানে ক্লাসমেট তুলিকে সাহায্যের জন্য হাত বাড়াই। তুলি আবার সবাইকে সাহায্য করতে অনেক পছন্দ করত। ওই স্কুটি থামিয়ে মেয়েটাকে কিছু বলার আগেই হুট করে পিছন থেকে 5 জন ছেলে এসে তুলিকে পিছন থেকে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে জানোয়ারের মতো রেফ করে। তুলির সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তিতার কথাগুলো বলতে বলতে কাঁদতে লাগলো। রাকিব বলে ওঠে, তারপর কি হলো? তিতা বলতে লাগলো ফ্ল্যাশব্যাক। তিতা সকালে ঘুম থেকে উঠে তুলিকে কল দিতে লাগলো। কলটা রিসিভ হতে ওই পাশে একজন বলে, আপনি এই ফোনের মেটার কি হন? বেস্ট ফ্রেন্ড। আপনি কে? আমার বান্ধবী কই? তিতার কথা শুনে বলে, লোকটা বলে, আমি পুলিশ অফিসার বলছি। আপনাকে হসপিটালে লোকেশন দিচ্ছি, দয়া করে প্লিজ আসেন। তিতা অবাক হয়ে বলে, স্যার, আমার বেস্ট ফ্রেন্ড কোথায়? ও ঠিক আছে তো? তিতার কথা শুনে পুলিশ অফিসার বলে, আপনি তাড়াতাড়ি হসপিটালে আসেন, ওনার অবস্থা ভালো না। তিতা থমকে গেল। তিতার জ্বরওয়ালা অবস্থায় ঠিকানা অনুযায়ী হসপিটালে চলে আসলো। পুলিশকে দেখে তিতা বলে, স্যার, আমার বেস্ট ফ্রেন্ডের কি হয়েছে? ও কোথায়? তিতাকে কেবিনের ভিতরের দিকে ইশারা করলে তিতা দৌড়ে কেবিনে চলে গেল। ভিতরে গিয়ে থমকে গেল। তুলির অবস্থা এত জঘন্য বলার বাহিরে। শরীরে বিচ্ছিরিভাবে ক্ষত দাগ। তিতা তো ওকে ধরে অঝরে কাঁদতে লাগলো। তিতা বুঝতে পারছে না কি করবে। তুলির আব্বুর ফোন আসলে তিতার সাথে সাথে ধরলো। তুলির আব্বুকে সব বলো। উনি ছুটে এসে হসপিটাল চলে আসলো। তুলির আব্বু এসেই তুলিকে বলে, দিদিদা, তুলির কি হয়েছে? ওর এই অবস্থা কিভাবে হলো? আঙ্কেল, আমি বুঝতে পারছি না। পুলিশ পিছন থেকে বলে ওঠে, এই নেন ওনার ফোন। আপনার মেয়েকে রেপ করা হয়েছে, এমন বিশ্রীভাবে করা হয়েছে যা বলার বাইরে। মানুষ হয়ে এমন কাজ করতে পারে? পুলিশের কথা শুনে দুজন থমকে গেল। তিতা তুলির আব্বুকে সামলাতে লাগলো। তিতার আয়নের কথা মনে পড়তে হঠাৎ করে তুলির ফোনে SMS আছে। আয়ন লিখেছে, বউ, আমি গ্রামে বাড়ির জন্য রাতে রওনা দিয়েছি। ফোনে চার্জ নেই 1%। বাসায় গেলে কল দিতে পারবো। তুমি কিন্তু মন খারাপ করো না। আম্মু অসুস্থ তো, তাই হুট করে আসতে হইল। আমি তোমার জন্য কিন্তু অপেক্ষা করছিলাম। তুমি আসতে পারো নাই, কিন্তু এতে আমি মোটেও রাগ করি নাই। আমি জানি আমার জানটা হয়তো ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছে। জান, ভালো থাকো। আর হ্যাঁ শোনো, তাড়াতাড়ি একটা কিস দিয়ে দাও, তাহলে একটু শান্তিতে জার্নি করতে পারবো। আয়নের SMS দেখে তিতা আয়নকে তুলির বিষয়ে কিছু বলবে, তার আগেই তুলি জ্ঞান ফিরে আসলে নার্স বলে, আপনারা থাকেন, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসি। তিতা ফোন রেখে তুলির কাছে গেল। তুলির হাত ধরে বলল, তুলি, তোর এই অবস্থা কে করেছে? একবার বল, আমি ওকে খুন করে ফেলবো। মা, তোর এই অবস্থা কি করছে একবার বল। আপু, আমার কাছে বেশি সময় নেই। আমি মনে হয় আর বাঁচবো না। এটা কি বলিস? এই, একদম বাজে কথা বলবি না। তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি। রিধা, আমার ফোনটা কোথায়? এই যে, কি করবি ফোন দিয়ে? আমি যে এখানে, আয়ান কিছু জানে? না, আমি আয়ানকে বলছি, ওয়েট কর।
না, বলা লাগবে না। তুলি ভয়েস রেকর্ড চালু করে নিজেকে ঠিক করে অনেক কষ্টে ভয়েস করতে লাগলো। আয়ান, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ঠকালাম। আমি আসলে তোমাকে কোনোদিন ভালোই বাসি নাই। তোমাদের জয়েন্ট ফ্যামিলি আমার একদম পছন্দ না। আর তোমার আর আমাদের ফ্যামিলি দেখো, আমাদের সাথে তোমার যায় না। আমার সাথে তোমার যায় বলো? একদম যায় না। আমি আমার প্রিয় মানুষকে বিয়ে করে দেশের বাইরে চলে যাচ্ছি। কথাটা বলে সেন্ড করে তুলি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ডাক্তার সবাইকে বের হইতে বলে তুলি বলে, প্লিজ ডক্টর, কাউকে যেতে বলেন না। আমাকে ভয়েস চালু করে দে, হাতে শক্তি পাচ্ছি না। আর কেউ কথা বলবে না। তুলি, এসব কী যাতে বলছিস? আয়নকে জানানো উচিত। না, ও আমার মৃত্যু সহ্য করতে পারবে না। আমার সাথে যারা এরকম করেছে, ও জানলে ওদের মেরে ফেলবে। ওর সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমার হাতে সময় নেই। আমি ওর জীবনটা নষ্ট করতে পারবো না। ও কষ্টে থাকলে আমি মরেও শান্তি পাবো না। তুলি, তোর কিছু হবে না। আব্বু, কান্না করো না। তুলির দ্বিধা তুলির রিকোয়েস্টে ভয়েস চালু করে দিল। তুলি বলতে লাগলো, আর শোনো, আমাকে আর কোনো দিনও কল দিও না। আমাকে যদি ভালোবাসো তাহলে কখনোই আমাকে কল SMS দিবে না। আমার হাজব্যান্ডের সাথে আমার ঝামেলা বাঁধানোর চেষ্টা করলে আমি তোমার 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবো। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি আমার ফ্রেন্ড, এইটাই ভালো। গুড বাই। আর হ্যাঁ, আমি কিন্তু মজা করছি না, সিরিয়াসভাবে বলছি। তোমার এই ন্যাকামি আমার ভালো লাগে না, বিরক্তিকর। তুমি অনেক বোকা, বুঝলে? আমার প্রেমের জালে কিভাবে ফেসে গেছো। হাসি পাচ্ছে। যাই হোক, বাই। আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। ভালো থেকো। আর হ্যাঁ, নতুন কাউকে খুঁজে নিও। কথাগুলো বলে তুলি ভয়েস সেন্ড করে দিল। তুলির কথা শুনে ওইখানে সবাই নিজেদের চোখের পানি ধরে রাখতে পারল না। তুলি এবার ওর আব্বু আর দিদার হাত ধরে বলে, ত্রিধা, আমাকে কথা দে, আমার বাবার খেয়াল রাখবি, ওনার মেয়ে হয়ে থাকবি। আর আব্বু, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আব্বু, আমার নামে যা আছে সব তুমি আয়ান ত্রিধাকে দিয়ে দিও। আমি জানি ও এসব কিছু বিশ্বাস করবে না। ও বুঝে ফেলবে আমার কিছু হয়েছে। তোমরা ওদের এইটা বিশ্বাস করাবে আমি অন্য কাউকে বিয়ে করে চলে গেছি। আর ত্রিধা, তোকে আব্বুকে আয়নকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমার তো ওদের নিয়ে সারা জীবন থাকতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আব্বু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুলি, তোর কিছু হবে না। এবার বলিস না, তুই জানিস না তুই আমাদের প্রাণ। তোর কিছু হতে পারে না। আর তুই একবার বল, তোর এই অবস্থা কে করেছে? সাথী। তুলি কথাগুলো বলে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দিদা তুলির আব্বু জোরে চিৎকার দিয়ে কান্না করে তুলিকে জড়িয়ে ধরলো। ওইখানে সবাই কান্না করতে লাগলো। দিদা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে কান্না করতে লাগলো। সবার চোখে পানি। তিয়া কাঁদতে কাঁদতে বলল, আয়ান কি এখনো জানে না তুলি যে বেঁচে নেই? ওই এসএমএসগুলো দেখলে ওই এসএমএস বলতে থাকে। ফ্ল্যাশব্যাক। জান গো, তোমার কিছু হয়েছে কি? আমার কেন জানি কষ্ট হচ্ছে। তুমি এইসব কথা কেন বলছো হঠাৎ করে? তোমার কি হয়েছে? ওয়েট, আমি এখন আসছি। আরও কিছু SMS দিয়ে আইন ঢাকার উদ্দেশ্যে চলে আসলো। তুলিকে সব জায়গায় খুঁজে আইন উপায় না পেয়ে তুলির আব্বুর কাছে চলে যায়। বাসে গিয়ে দেখে পুরো বাসা কান্নার রোল পড়েছে। আইন আসলে সবাইকে তুলির আব্বু তিধা কান্না থামাতে বলে। কেউ চুপ হয় না। আইন সোজা তুলির আব্বুকে বলে, শ্বশুর আব্বু, তুলি কোথায়? আর এরা আবার মরা কান্না কেন করছে? আপনারা থামেন তো। ত্রিধা, ওই পেতনি তোকে যে কখন থেকে কল দেয়, ফোন বন্ধ কেন রে? আয়ান, তুলি বিয়ে করে লন্ডন চলে গেছে। তুই প্লিজ কষ্ট পাস না। তুলি আর কখনোই আসবে না। তিধা কথাগুলো বলে কান্না করতে থাকলো। আইন তিধার গলা ধরে মাথা টুকা দিয়ে বলে, মাথায় কি আলু বানিয়ে দিব নাকি? দুইজন কি আমাকে বোকা মনে হয়? আমি তোদের এসব বিশ্বাস করব নাকি? আয়ান, আমি মজা করছি না। আঙ্কেলকে জিজ্ঞেস কর। আয়ান, তিতা সত্যি বলছে? হঠাৎ করে পিছন থেকে একটা ছোট্ট মেয়ে এসে আয়নকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, আপুকে না ওরা কবরে শুইয়ে দিয়ে এসেছে।
আপু নাকি আল্লাহর কাছে চলে গেছে। ভাইয়া বলো না, আপু যদি আল্লাহর কাছে চলে যায় তাহলে আমাকে নিয়ে কে ঘুরতে যাবে, আমাকে কে আদর করবে? ভাইয়া আপুকে তুলে নিয়ে আসো না। মেয়েটার কথা শুনে আইন পাথর হয়ে গেল। আইন ওদের দিকে তাকালে দুজন কান্না করতে লাগলো। আইন পিচ্চির মুখ চেপে ধরে বলে, এইসব কি বলো? একদম বাজে কথা বলবে না। আমার তুলি কেন আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে ছেড়ে যেতে পারে না। মেয়েটার আম্মু আইনকে সরিয়ে দিয়ে বলে, আমার মেয়ে মিথ্যা কি বলছে? তোমার বিশ্বাস না হলে কবরস্থানে গিয়ে দেখো, নতুন কবর দেওয়া হয়েছে। আইন মহিলাটার কথা শুনে দৌড়ে চলে গেল। আইনের পিছন পিছন দিদা তুলির আব্বু চলে গেল। আইন কবরের ভিতরে গিয়ে কবর দেখে হাত ডুগে বসে পড়ল। আইন পাথরের মতো চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে। দিদা আইনকে ধরে আইন পড়ে গেল। দিদা আইনকে ধরে কান্না করতে করতে ডাকতে লাগলো। দিদা ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে বলল, আয়ান, সে যে একটা শখ পেয়েছিল, তারপর থেকে আয়ানের অনেক কিছু মনে নেই। তুলির মৃত কথা ওইগুলো ভুলে গেছে। ওর ফোনে তুলির ভয়েসগুলো শুনে ও জানে তুলি অন্য কাউকে বিয়ে করে দেশের বাইরে গেছে। সবাই যখন বলছে আমি ওর বেস্ট ফ্রেন্ড, স্যার, তুলির আব্বু তুলির সাথে অনেক ব্রেকআপ হয়ে গেছে, ওই অন্য কাউকে বিয়ে করে সুখে আছে। ওই এসব জানে, সবাইকে ও নতুন করে চেনে। দিদার কথা শুনে সবাই চোখের পানি মুছে বলল, আমি ওকে না বুঝে কত ভুল বুঝেছি। এই জন্য বলে কাউকে ভালোভাবে না চিনে কাউকে খারাপ ভাবা লাগে না। দিদা ওই সাথী মেয়েকে পরে ধরে নাই। ওদের ধরার জন্য পুলিশ পিছনে লেগেছিল, বাট এক এক করে ওদের কিভাবে যেন নির্মমভাবে মেরেছে। আজও কেউ জানে না কে মেরেছে ওদের। ওদের একটা করে অঙ্গ জঙ্গলের জায়গায় জায়গায় পড়েছিল, আর সাথীকে এমনভাবে মেরেছে চাকু দিয়ে শুধু কুচি কুচি করেছে। ওদের মৃত্যুতে বোঝা যাচ্ছে যে মেরেছে তার অনেক রাগ ছিল। কি ওদের মেরে ফেলেছে? যে মারছে ঠিক করছে, ওদের ওই রকম মৃত্যু হওয়া দরকার। ভাইয়া প্লিজ, তুমি ওর পিছনে লেগো না। ওর সাথে তুমি পারবে না। তুমি যত রেগে যাবে ও তত তোমার পিছনে লাগবে। এইটাতে খুব মজা পাই। আর আমাকে নিয়ে ভেবো না, ও আমাকে বোন হিসেবে আর বেস্ট ফ্রেন্ড হিসেবেই দেখে। ও সব ভুলে গেলেও ও তুলিকে ভালোবাসে। আর কিছু শুনতে পারল না। তে ওইখান থেকে দৌড়ে চলে গেল। এদিকে আয়ন বাসে সে ফ্রেশ হয়ে ফোনে গেম খেলতে লাগলো। গেম খেলে আয়ন দুপুরে রান্না বসিয়ে দিল। রান্নাঘরে রান্না করতে লাগলো। তিয়া ভার্সিটি ছুটি হলে বাসায় আসলো। কলিং বেল বাজিলে আয়ন দরজা খুলে দিয়ে দেওয়ালের সাথে ঠেকে দাঁড়িয়ে ভুর কুচকে তাকিয়ে বলে, কি গো বউ, খুব রাগ হচ্ছে? হা হা হা, তোমার বয়ফ্রেন্ডরা অনেক ভীতু, শরীরে তো শক্তি নাই, আমার সাথে লাগতে আসে। তিয়া আয়নকে কিছু না বলে ওর দিকে তাকিয়ে থাকে। আয়ন মুখে ফু দিয়ে হাসতে লাগলো। তিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে রুমে চলে গেল। আয়ন সোজা লাগিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। শীষ বাজাতে বাজাতে রান্না করতে লাগলো। তিয়া ফ্রেশ হয়ে আসলে দেখে আয়ন রান্না করা শেষ। টেবিলের উপর খাবারগুলো রেখে বলে, আপনি খেয়ে নেন, আমি গোসল করে আসছি। আয়ন রুমে চলে গেল। তিয়া খাবার না খেয়ে সোফার উপর বসে ভাবতে লাগলো, কতটা হাসি খুশি আছো। একবার যদি তোমার অতীত মনে পড়তো তাহলে এই হাসি মুখটা কখনোই দেখা যেত না। তোমাকে হাজবেন্ড হিসেবেও পেতাম না, সব কিছু অন্যরকম হতো। আজ হয়তো তোমার জায়গায় রনি থাকতো আর আমার জায়গায় তুলি। বাট একটা কথা মানতে হবে, তুলি ভাগ্যবান ছিল, তোমার মতো প্রেমিক পেয়েছিল। আর তুমিও তুলির মতো এমন ভালো মেয়ে পেয়েছিলে যে কিনা তোমাকে অসম্ভব ভালোবাসে। অথচ কি ভাগ্য, তুমি তাকে ভুল বুঝে যাচ্ছ। তিয়া কথাগুলো ভেবে চোখের কোণায় পানি চলে আসলো। এদিকে আয়ন গোসল করে বসার ঘরে আসলেই দেখে তিয়া কান্না করছে। আয়নের খারাপ লাগলো। আয়ন তিয়ার পাশে বসে চোখের পানিগুলো তিয়ার ওড়না দিয়ে মুছে দিতে দিতে বলল, আই এম সরি, আমি আর আপনার বয়ফ্রেন্ডের সাথে লাগবো না। বাট আপনার সাথে ওনাকে দেখলে আমার রাগ হয়। আমি মনে হয় আপনাকে ভালোবাসি। আমি জানি এই ভালোবাসার কোনো মূল্য নাই আপনার কাছে, বাট তাও কেন জানি আপনাকে ভালোবেসেছি। যাই হোক, একতরফা ভালোবাসা খারাপ না। আর শুনেন, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব, বাট এত তাড়াতাড়ি দিতে পারবো না। আব্বু আম্মু বা আপনার ফ্যামিলি জানলে অনেক কষ্ট পাবে। ক্ষুধা লাগছে, চলো খেয়ে নেই। চলেন। আয়ন তিয়ার দুজনে চেয়ার টেনে বসলো। আয়ন তিয়ার প্লেটে খাবার দিতে লাগলো। তিয়া আয়নের দিকে তাকিয়ে আছে।
আয়ন ভুরকুচকে তাকিয়ে বলে, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে থাকেন কেন? আমার তো ভয় লাগছে। আপনার বয়ফ্রেন্ডকে মারছি জন্য রাতে আবার আমাকে খুন করবেন না তো? তিয়া কিছু না বলে খাবার খেতে লাগলো। আয়ন খাবার খেয়ে নিল। খাওয়া শেষ হলে দুজন প্লেট ধুয়ে যার যার রুমে চলে গেল। আয়ন রুমে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, খাটে শুয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে আয়ন চমকে গেল। কলিং বেল বাজার শব্দ শুনে আয়ন রুম থেকে বের হয়ে দরজা খুলতে যাবে, সাথে সাথে তিয়ার সাথে ধাক্কা খেল। আয়ন বুকে ব্যথা পেল। আয়ন ভুরকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে ছুটছেন কেন? কে এসেছে? আব্বু আম্মু চলে এসেছে। তাড়াতাড়ি তোমার জামা কাপড় আমার রুমে নিয়ে যাও। কি কোনো খোঁজ খবর না দিয়ে চলে এসেছে? কথা কম বলে তাড়াতাড়ি করো। আয়ান তিয়া দুজনে দৌড়ে আয়নের রুম থেকে পোশাক নিয়ে সোজা তিয়ার আলমারিতে জোর করে ঢুকিয়ে দিল। আলমারি দরজা বন্ধ করে তিয়া বলে, আমি গিয়ে দরজা খুলছি, তুমি ঘুমানোর ভান করো। তিয়ার কথা মতো আয়ন তিয়ার সাথে শুয়ে পড়ল। তিয়া ঘুম ঘুম চোখে দরজা খুলে দিতে গেল। দরজা খুলে তিয়ার আম্মু বলে উঠল, কি রে, দরজা খুলতে এত সময় লাগে? সেই কখন থেকে কলিং বেল বাজিয়ে যাচ্ছি। আমরা ঘুমিয়েছিলাম, বাট তোমরা হঠাৎ এইভাবে আসলে। তোমরা ঠিক আছো? সবাই ঠিক আছে। আয়ান বাবা ঘুমাচ্ছে নাকি? ভেতরে আসো। তিয়ার আব্বু আম্মু ভিতরে গেল, দরজা দিয়ে দিতে যাবে, সাথে সাথে দেখে ওর ভাই ভাবি বোনেরা, আয়নের আব্বু আম্মু আরও অনেকেই এসেছে। তিয়া মাথায় কাপড় দিয়ে আয়নের আব্বু আম্মুকে সালাম দিল। সবার সাথে কৌশল বিনিময় করে ভিতরে নিয়ে আসলো। আয়নের আম্মু বলল, আয়ান কোথায় গেছে? ওকে তো দেখছি না। ওই ঘুমিয়ে আছে, উঠছে নাকি? ওয়েট, আমি ডেকে নিয়ে আসছি। তিয়া রুমে গিয়ে আয়নকে বলল, এই আয়ন ওঠো। কি হয়েছে? তোমার আব্বু আম্মু, ভাইয়া ভাবি, আমার কাজিনরা আব্বু আম্মুও এসেছে। বুঝতে পারছি না সবাই কি করব এখন। কি? সবাই এখানে কি করছে? ভাইয়া কেমন আছিস? আতিয়ার কথা শুনে আয়ন হাসি মুখে তাকিয়ে বলে, হ্যালো আপু, তুমি কেমন আছো? ভাইয়া এসেছে কি? আমরা সবাই এসেছি। বাহ, তাহলে তো অনেক ভালো। আচ্ছা আপু, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে তিয়ার তোয়ালে দিয়ে মুছতে গিয়ে ভয়ে ভয়ে মুছে বের হইল। তিয়ার কানে কানে বলে, আপনার তোয়ালে দিয়ে মুছতে হইলেও আমার তোয়ালে ওই রুম থেকে নিয়ে আসতে হবে। সমস্যা নাই, পরিস্থিতি সামলাও, ওইসব কথা রাখো। আয়ন তিয়া দুজন বসার ঘরে গেল। তিয়া সবার সাথে কৌশল বিনিময় করলো। আয়নের আম্মু আয়নকে জড়িয়ে ধরে বলল, আয়ান বাবা আমার, তুই ভালো আছিস? আমি তো ভালো আছি, আমার আবার কি হবে? মা তো খুব টেনশন হয়। বসো আম্মু। আচ্ছা, আপনাদের জন্য শরবত পানি নিয়ে আসি। তিয়া, চলো ওনাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। গরমের ভিতরে এসেছে, গলা শুকিয়ে গেছে হয়তো। আয়ন তিয়া রান্নাঘরে চলে গেল। দুজন মিলে শরবত বানাতে লাগলো। দুজন সবাইকে দিতে লাগলো। সবাই খেতে লাগলো। তিয়া সোফায় বসলো। আয়ন তিয়ার পাশে বসে থেকে সবার সাথে গল্প করতে লাগলো। হঠাৎ করে আয়নের ফোন বেজে উঠলো। আয়ন কল রিসিভ করলে তিধা বলে ওঠে, আয়ান, তুই কোথায় থাকোস? হোস্টেলে তো তুই নেই। আজস কোথায়? ঠিকানাতে। আমাকে কেন খুঁজছো? অনেক দিন আড্ডা দিই না, তোর বাসার ঠিকানা দে। আরে আমি তো অন্যজনের বাসায় থাকি, কাউকে নিয়ে আসতে পারবো না। আচ্ছা, কার বাসায় সেটা তো বল। হ্যালো হ্যালো হ্যালো। আয়ন কথাটা বলে কল কেটে দিল। তিয়া জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে রে? ত্রিধা। আয়নের মুখের কথা শুনে আয়নের আম্মু চমকে গেল। আয়নের আম্মু বলে, কোন দিদা? আয়ান? আমার বেস্ট ফ্রেন্ড, তুমি তো চেনো আম্মু। ও, ওর সাথে তোর কোথায় দেখা হলো? আমাদের ভার্সিটিতে ও পড়ে। ও আচ্ছা। আয়নের আম্মু মনে মনে ভাবতে লাগলো, এই দিদা আবার এখানে কেন এসেছে? যত ওদের থেকে দূরে থাকতে চাই ততই ওরা চলে আসে। সবার সাথে আয়ন তিয়া কথা বলতে লাগলো। তিয়া সবাইকে রুমে পাঠিয়ে দিল আর ওর বোনেদের বলল, তোরা তিনজন আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ওরা রুমে চলে গেল। সবাই ফ্রেশ হয়ে নিল। রাতে আয়নের আম্মু তিয়ার আম্মু রান্না করতে লাগলো। আয়ন সবার সাথে মজা করতে লাগলো। মজা করতে করতে আয়নকে হঠাৎ করে আতিয়া বলে ওঠে, ভাইয়া তুই না পুরো তুলিকে কপি করছিস।
তুলি আগে যেমনভাবে আমাদের হাসানোর জন্য মুখ যেমন বানাতো ঠিক তেমন লাগছে। আতিয়া কথাগুলো বলে সবাইকে ওর দিকে তাকাতে দেখে। আতিয়া হাসি থামিয়ে গেলে আয়ন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, ওর কথা কেন তুললে? ওই তো আমাকে কষ্ট দেয়। তুমি ওর কথা কেন তুললে? আমি না তোমায় বলছি ওর কথা তুলবে না? কেন তুললে আপু? ওর কথা কেন তুললে? আয়ন পাগলামি করতে লাগলো। আতিয়া ভয় পেয়ে গেল। আয়নের আম্মু দৌড়ে চলে আসলো। আয়নকে দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আয়ান শান্ত হ। ওই আতিয়া, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আম্মু, আমি ভুল করে বলে ফেলেছি। আপু, তুমি আমাকে ভালোবাসো না? তুমি ওকে ভালোবাসো, তাই আমাকে কষ্ট দাও। আয়ান ভাই আমার, তুই আমাকে ভুল বুঝছিস। আমি ওর নাম নিতে চাই নাই, তুই ওর মতো করছিলি তাই আমি বলে ফেলেছি। আই হেট ইউ আপু। আয়ন কথাটা বলে রুমে চলে গেল। আয়নের এমন ব্যবহার দেখে সবাই অবাক হয়ে গেল। আতিয়ার হাজবেন্ড আশিক বলে ওঠে, তুলিকে ওর ফ্রেন্ড ছিল ওর সাথে, ওর শত্রুতা, তাই ওর নাম শুনতে পারে না। ও আচ্ছা। আয়নের আম্মু রান্নাঘরে চলে গেল। তিয়া রুমে গেলে দেখে আয়ন বারান্দায় বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে আছে। তিয়া আয়নের পাশে গিয়ে বসলো। আয়ন বিরক্ত হয়ে বলে, আপনার বয়ফ্রেন্ড কল দিচ্ছে, কল রিসিভ করেন যান। কেউ দেখে ফেললে পরে ঝামেলা হবে। আয়নের কথা শুনে তিয়া রুমে গিয়ে খাটের উপর থেকে ফোন নিল। রনির কলটা রিসিভ করে বলল, রনি, আমি কথা বলতে পারবো না, আমার ফ্যামিলি থেকে মানুষ এসেছে। তোমার ফ্যামিলিদের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। সময় হলে দিব, এখন রাখছি, বাই। আর টেক্সট করো না। ধ্যাত, ভাল লাগে না। তিয়া কলটা কেটে দিল। তিয়া আয়নের কিছু একটা ভেবে তাকিয়ে তিয়া আয়নের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে চলে গেল। 9টার দিকে আয়নকে ডেকে নিয়ে গেল। সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আয়ন চুপচাপ খাবার খেয়ে নিল। খাওয়া শেষ হলে সবার সাথে কথা বলা শেষ করে তিয়া বলে ওঠে, পিচ্ছি, তুই আম্মুর আব্বুর কাছে ঘুমা, আর তোরা দুইজন আমার সাথে আয়। আয়ন তিয়া দুইটার কাজিনকে নিয়ে রুমে চলে গেল। আয়ন তিয়ার দিকে তাকিয়ে থাকলে তিয়া বলে ওঠে, এভাবে তাকিয়ে আছো কেন? আমার পাশে শুয়ে পড়ো। আমি বারান্দায় গিয়ে শুয়ে পড়ি। আয়নের কথা শুনে তিয়ার কাজিনরা বলে, দুলা ভাই, আপুর পাশে তো জায়গা আছে, এখানে শুয়ে পড়েন, এত লজ্জা কেন পান? তিয়া শুয়ে পড়তে বলে আয়ন তিয়ার পাশে শুয়ে পড়লো। তিয়ার শরীরের সাথে যেন না লাগে তার জন্য আয়ন ঘুরে শুয়ে পড়লো। ওরা ভালোভাবে শুয়ে পড়লে তিয়া আয়নের শরীরের সাথে ছোঁয়া লাগাতে লাগলো। আয়ন আরও এগিয়ে গিয়ে ঠাস করে পড়ে গেল। তিয়া ওর কাজিনরা উঠে বুড়কুচকে হেসে দিয়ে বলে, দুলা ভাই, এখানে এত জায়গা থাকতে পরে কিভাবে গেলেন? এমনভাবে শুয়ে শুয়ে থাকলে মনে হয় তিয়া আপনার স্ত্রী নয়। আয়না, তো লজ্জা কেন পাচ্ছ? ওরা তো ওইদিকে আছে, ভালোভাবে শুয়ে পড়ো। আপনারা ভালোভাবে শুয়ে থাকেন, আমি বসার রুমে যাই। তুমি যদি বসার রুমে গিয়ে ঘুমাও, আব্বু আম্মু কষ্ট পাবে, ভাববে তাদের জন্য তোমার কষ্ট হয়েছে। প্লিজ, বাইরে শুয়ে থাকার দরকার নেই। আয়ন তিয়ার কথা শুনে ওর পাশে শুয়ে পড়ল। আয়নের বুকের ভিতর ধুকপুক করতে লাগলো। আয়নের হৃদস্পন্দনের শব্দ তিয়ার কানে বাজতে লাগলো। তিয়া আয়নের দিকে ঘুরে আয়নের বুকে নিজের অজান্তেই হাত রাখলো। আয়নের দম বন্ধ হয়ে যেতে লাগলো। আয়নের কানে আস্তে আস্তে বলতে লাগলো, এত ভয় কেন পাচ্ছ? আমি কি তোমাকে বকা দিব নাকি? আমি জানি পরিস্থিতির কারণে আমার সাথে তোমাকে শুইতে হচ্ছে, অত ভয় পেও না তো। আমার বুকের ভিতরে ঢুকঢুক করছে, আপনি ওই দিক ঘুরে শুয়ে পড়েন। আয়ন ঘুরে শুয়ে পড়ল। ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আয়ন অনেক কষ্টে দুইজন ঘুমিয়ে গেল। সকালে তিয়ার ঘুম ভাঙলে দেখে ও আয়নের বুকে হাত মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আয়নের বেশ অকট ফিল হলো। আয়নের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আয়নকে নড়তে দেখে তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিল। তিয়াকে দেখে ওর কাজিনরা বলে, আপু ওঠো। হ্যাঁ, তোরা কখন উঠলি? আয়ন কল রিসিভ করে ঘুমো কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। কে? ভার্সিটিতে আসবি নাকি? কত বাজে? ঘুম থেকে উঠে চোখ দিয়ে দেখ। চোখ সরিয়ে আয়ন চোখ বুলিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতে দেখে 9:30 বেজে গেছে। আয়ন লাফ দিয়ে উঠে পড়ল। আয়ন কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে উঠে আলমারি খুলতে সব নিচে পড়ে গেল। আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ন শার্ট প্যান্ট নিয়ে বাকিগুলো তুলে নদীর জন্য 3 পিস বের করে দিয়ে আটকে দিয়ে পিছনে ঘুরে বলল, এইটা পরে নিয়েন, ভার্সিটি থেকে এসে সব গোছানো যাবে।
অ্যান তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে নিল। শরীরে থাকা শার্ট প্যান্টগুলো আলমারিতে দিতে যাবে, সাথে সাথে তিয়া হাত থেকে নিয়ে বলে, তুমি যাও, আমি ভাঁজ করে রাখছি। আপনি ভার্সিটিতে যাবেন না? না, ছুটি নিব। অ্যান কিছু না বলে ব্যাগ নিয়ে বাইকের চাবি নিয়ে রুম থেকে বের হলো। সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আয়ন ভার্সিটিতে গিয়ে দ্বিধা, রাকিব, রাইসা ক্লাস করা বাদ দিয়ে বেরিয়ে গেল। ঘুরতে চলে গেল। ঘোরাঘুরি করে দুপুরের রেস্তোরাঁ চলে গেল। রেস্তোরাঁর ভিতরে গিয়ে এক সাইডে 4 জন বসে খাবার অর্ডার দিল। 4 জন টুকটাক কথা বলতে লাগলো। খাবার আসলে 4 জন খাওয়া দাওয়া শুরু করে দিল। আয়নের একটা জায়গায় চোখ গেলে আয়ন সবাইকে বলল, আমি আসছি। এখন আবার কোথায় যাবি? ওয়েট করো, আসছি। আয়ন ওয়াশরুমে চলে গেল। এক সাইডে দাঁড়িয়ে ভিডিও করতে লাগলো। আয়ন ভিডিও করা শেষে হলে কিছু পিক তুলে ওখান থেকে চলে আসলো। আয়ন সবার সাথে বসে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে 4 জন বের হয়ে গেল। আয়ন বাইক নিয়ে বাসে চলে গেল। বাসে গেলে তিয়ার কাজিনরা বলে, ভাইয়া চলো, একটাই কাজ আছে। কি কাজ? আয়নের কথা শুনে আয়নের হাত ধরে কিছু দূর নিয়ে গিয়ে বলে, আরে ভাইয়া, আপনি জানেন না আজকে আপুর বার্থডে? আমরা সবাই একটা সারপ্রাইজ পার্টি রেখেছি। হুট করে আমরা সবাই কেন এসেছি? আপুর বার্থডের জন্য তো এসেছি। বড় মামা হোটেল ঠিক করেছে, ওখানে পার্টির সব ব্যবস্থা করা লাগবে। আপনি চলেন, আমরা 3 জন বুঝতে পারবো না, আপনি সাহায্য করলে ভালো হবে। আয়ন মনে মনে ভাবতে লাগলো। কি, ওনার আজকে জন্মদিন? আয়নকে ভাবতে দেখে তিয়ার কাজিনরা বলে, ভাইয়া কি ভাবেন এত? যাবেন না? ওয়েট, ব্যাগ রেখে গোসল করে আসছি। আয়ন রুমে চলে গেল। আলমারি থেকে শার্ট প্যান্ট নিতে যাবে, দেখে সব গোছানো হয়ে গেছে। আয়ন শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে গোসল করে তিয়ার কাজিনদের সাথে বের হয়ে গেল। ওদের সাথে হোটেলে গিয়ে সব বুঝিয়ে দিতে লাগলো কিভাবে কি করা লাগবে। 12টার সময় তিয়া ওর ফ্যামিলি সবাই মিলে হোটেলে চলে গেল। তিয়াকে চোখ বেঁধে নিয়ে যেতে লাগলো। চোখ খুলে দিলে সাথে সাথেই আয়ন ওর কাজিনরা সবাই একসাথে হ্যাপি বার্থডে বলে উইশ করলো। তিয়া চোখ বুলিয়ে এত সুন্দর করে সাজানো দেখে তিয়া খুশিতে সবাইকে বলল। থ্যাংক ইউ অল। তিয়া কেক কাটতে লাগলো। কেক কেটে ওর আব্বু আম্মুকে দিল। আয়নকে দিতে যাবে। আয়ন সাথে সাথে তিয়ার হাত থেকে কেক নিয়ে তিয়ার মুখে লাগিয়ে দিল। সবাই হাসতে লাগলো। তিয়া ভুরু কুচকে তাকালে আয়ন বলে, এই রাগ দেখাবেন না তো। আপনি আমার ম্যাম না, এখন আপনি আমার বউ এখন। সো এত রাগ দেখিয়ে কোনো লাভ নাই। আয়নের কথা শেষ হতেই সাথে সাথে তিয়া আয়নের মুখে কেক লাগিয়ে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। তিয়া সবাইকে কেক খাওয়াতে দিতে লাগলো। খাওয়ানো শেষ হলে সবাই তিয়াকে গিফট দিতে লাগলো। আয়ন তিয়ার সামনে এসে বলল, এইটা আপনার জন্য। তিয়া হাসি মুখে হাত থেকে নিয়ে বলল, কি এটা? খুলে দেখেন। তিয়া আয়নের গিফটটা খুলে অবাক হয়ে গেল। তিয়া বলে ওঠে, এত টাকা কই পেলে? চুরি ডাকাতি করছিলাম। মজা করো না তো। আমার হাতের আংটিটা বিক্রি করে দিয়েছি। আর এই চেকটা আমার ভালো লাগছিল, আপনাকে গিফট দেওয়ার ইচ্ছে ছিল, তাই আজকে নিয়ে ফেলছি। আয়নের কথা শুনে তিয়া কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। আয়নের দিকে তাকিয়ে বলে, আমার জন্য তোমার হাতের আংটিটা বিক্রি করে দিলে? আরে ধ্যাত, ওইসব রাখেন। পছন্দ হয়েছে কি? অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তিয়া আয়নকে জড়িয়ে ধরতে গিয়েও আয়ন সাথে সাথে থামিয়ে দিয়ে বলে, এদিকে চলেন, সবার সাথে আড্ডা দিই। তিয়া সবার সাথে আড্ডা দিতে চলে গেল। তিয়ার কাজিনরা তিয়া আয়নকে নিয়ে রুমে গিয়ে ড্রিঙ্কস করতে লাগলো। আয়ন প্রথমে না করতে চাইলে সবাই জোর করে খাওয়াই দিল। আয়ন প্রথমে বমি করার মতো অবস্থা হয়ে গেল। পরক্ষণে আয়ন এক বোতল ঢকঢক করে খেয়ে নিল। সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়নের দেখা দেখি 3 জনও খেতে শুরু করে দিল। 2 জন ঢুলতে ঢুলতে রুমে চলে গেল। আয়ন উঠে দরজা লাগিয়ে দিই। তিয়ার দিকে তাকালে তিয়ার কাছে যেতেই তিয়া আয়নকে টান দিয়ে খাটে ফেলে দিয়ে আয়নের উপর উঠে আয়নের মুখে হাত দিয়ে বলতে লাগলো, তুমি এত কিউট কেন? মন চায় তোমাকে সবসময় আদর করি, বাট আমি তো ভালোবাসি অন্য কাউকে। মনে হচ্ছে আমি লুচ্চি হয়ে যাচ্ছি। তিয়া কথাটা বলে হাসতে লাগলো। আয়নও হাসতে হাসতে বলে, তুমি লুচ্ছি? তোমাকে দেখে তো মনে হয় না। তুমি আমাকে বিয়ে করে অন্য কারো কথা কেন ভাবো? তুমি কি জানো তোমার বয়ফ্রেন্ড তোমাকে ঠকাচ্ছে? আমার বয়ফ্রেন্ড আমাকে কেন ঠকাবে? তিয়া আয়নকে কিছু বলতে না দিয়ে আয়নের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া ঠোঁট ছেড়ে আয়নের শার্ট খুলে কিস করতে লাগলো। আয়ন তিয়াকে নিচে ফেলে কিস করতে লাগলো। আস্তে আস্তে 2 জন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। সকালে তিয়ার ঘুম ভাঙলে চমকে গেল।
তিয়া ডেকে আয়নের গালে ঠাস করে থাপ্পড় মারল। আয়ন চমকে উঠল, লাফ দিয়ে উঠে ভয়ে বলল, কি হয়েছে? কুত্তা, তুই আমার সাথে কি করছিস রাতে? আমি আবার কি করলাম? আয়ন তিয়ার দিকে তাকাতেই আয়ন সাথে সাথে নিচের দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ন তাড়াতাড়ি করে নিচ থেকে প্যান্ট পরে নিয়ে নিচে নেমে পড়ল। এইসব কি দিয়ে কি হয়েছে আমি সত্যি বুঝতে পারছি না, মাথাটা চক্কর দিচ্ছে। একদম নাকামি করবি না। তুই ইচ্ছে করে আমার সাথে এসব করছিস, আমাকে নেশা করিয়ে আমার সুযোগ নিয়েছিস। তিয়ার কথা শুনে আয়নের রাগ উঠে গেল। আয়ন রেগে বলে ওঠে, ভালো করছি যদি করে থাকি, আপনি আমার স্ত্রী, আমার ইচ্ছে হয়েছে করছি, আপনার কোনো সমস্যা? তিয়া রেগে থাপ্পড় মারতে যাবে, আয়ন সাথে সাথে হাত ধরে ঘুরিয়ে বলে, এত তেজ কেন? আমি আপনার স্বামী, আমি আমার অধিকার খাটাইতেই পারি। আমার হাত ছাড়, ব্যথা লাগছে। আর তুই এমন কিভাবে করলি? তুই তো জানতি আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে কিভাবে মুখ দেখাবো? আমি ওকে পবিত্র একটা শরীর দিতে চাইছিলাম, সব নষ্ট করে দিলি। হা হা হা, ভালো করছি। আমার বউ অন্য লোককে শরীর দিবে, আমি কেন মেনে নিব? আয়নের কথা শুনে তিয়া রেগে ধাক্কা দিয়ে চিল্লাইয়ে বলে, কিসের বউ? আমি তোকে স্বামী হিসেবে মানি না। আর তুই আমাকে কোন হিসেবে বউ বলস? তুই যে আমার সাথে এমন করলি, যদি আমার পেটে বাচ্চা চলে আসে তাহলে কি হবে? কি হবে? আপনি মা আর আমি বাবা হব। তিয়া রেগে থাপ্পড় মেরে বলে, তোর স্মৃতি ফিরলে তো তুই আমাদের চিনবি না। তোর মনে তো তুই অন্য কাউকে রেখেছিস। তুই সুস্থ হইলে আমি যে তোর স্ত্রী, তুই কখনোই আমাকে মানবি না। তোর বাবা মা আমার সাথে বেইমানি করছে। ভাগ্য ভালো আমি তোকে মেনে নেই নাই। তোকে স্বামী হিসেবে মেনে নিলে আমার প্রতিনিয়ত কষ্ট পেতে হইতো। তিয়ার কথা শুনে আয়ন অবাক হয়ে গেল। আয়ন বলে ওঠে, কি বলেন? আপনাদের চিনব না মানে? আমার স্মৃতি নাই মানে? কি বলেন এসব? ঠিক বলছি, তুই আমাকে তাড়াতাড়ি ভুলে যাবি। তোকে যে মেডিসিন খাস ওইটা কিসের জানোস? তুই সুস্থ হয়ে যাস যেন, সেই জন্য মেডিসিন খাস। তুই অথচ জানোস না কিসের মেডিসিন খাস। আমার মাথায় কাজ করছে না কি বলেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ না, তোর মাথা খারাপ। মেজাজটা গরম করবেন না তো। আমার স্মৃতি না থাকলে আমি পাগল হইতাম, সুস্থ মানুষ হইতাম না। তুই তো পাগল, তুই নিজেকে সুস্থ ভাবস নাকি? তিয়া, আমার মনে আঘাত লাগছে কিন্তু প্লিজ চুপ করেন। আমার সামনে থেকে যা প্লিজ। তিয়া ধাক্কা দিলে সাথে সাথে দরজায় নক হলে তিয়া তাড়াতাড়ি করে 3 পিস পরে নিয়ে ওয়াশরুমে চলে গেল। অ্যান্ড শার্ট পরে নিল। দরজা খুলে আতিয়াকে দেখলো। আতিয়া কিছু বলবে, আইন কোনো কথা বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল। আতিয়া আইনকে ডাকতে লাগলো। আইন কোনো কথা না বলে চলে গেল। আতিয়া ভিতরে ঢুকলো। তিয়াকে ডাক দিলে তিয়া ওয়াশরুম থেকে বলল, ভাবি আমি ওয়াশরুমে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বাসায় যাওয়া লাগবে। আচ্ছা। আতিয়া চলে গেল। তিয়া ওয়াশরুমে বসে কান্না করতে লাগলো। ভালোভাবে মুখ ধুয়ে নিচে গেল। সবার সাথে বাসার দিকে রওনা দিল। এদিকে আয়ন বাসে গিয়ে গোসল করে বসে থেকে ভাবতে লাগলো, উনি এইসব কি বকলো? আমার ফ্যামিলি ওনাকে ঠকিয়েছে মানে? আর আমি পাগল, আমার স্মৃতি নাই, আর ওনাকে আমি ভুলে যাব? আসলেই তো আমার আগের কথা কেন মনে নাই? তুলির সাথে কত SMS করছি অথচ আমার কিছু মনে নাই। প্রিন্সিপাল তুলির আব্বু তাও মনে নাই। ত্রিধা বেস্ট ফ্রেন্ড কীভাবে হলো তাও মনে নাই। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। আয়নের মাথা ব্যথা করতে লাগলো। কলিং বেল বেজে উঠলে আয়ন দরজা খুলে দিতে গেল। দরজা খুলে দিলে দেখে সবাই চলে এসেছে। আয়নকে দেখে আয়নের আম্মু বলে, আয়ান তুই আগে চলে এসেছিস আমাদের কাউকে কিছু না বলে? আম্মু আমি কি পাগল? আমার কি স্মৃতি নাই? তোমরা ওনাকে ঠকিয়েছো। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়া কোনো কথা না বলে রুমে চলে গেল। সবাই ভিতরে গেলে আয়নের আম্মু বলে, ওকে সবাইকে বলছে? কথাগুলো কি সত্যি? আমার মাথায় হাত দিয়ে বলো, এইগুলো কি সত্যি? আমি কি সত্যি তিয়াকে ভুলে যাব? আরে বাবা, এইসব কি বলো? তুমি তিয়াকে কেন ভুলে যাবে? আম্মু উত্তর দিচ্ছ না কেন? বলো এইসব মিথ্যা। আয়নের আম্মু হাত সরাতে চাইলে আয়ন সরাতে দেয় না। আয়ন বলে, আম্মু আমার কথার উত্তর দাও, চুপ করে থাকবে না। আমার কেন জানি মনে হচ্ছে এইগুলো সত্যি, কারণ আমি কেন আগের কোনো কথা মনে করতে পারি না। মনে করতে গেলে মাথা ব্যথা করে, কিছু জিনিস ভেসে আসার চেষ্টা করে, স্পষ্ট বোঝা যায় না। আম্মু বলো এসব সত্যি? তোমরা তিয়াকে ঠকিয়েছো, তিয়াকে আমার সাথে বিয়ে দিয়েছো কেন? আমি কিছু বলতে পারবো না। দেখ ভালো লাগছে না,
রেস্ট নিতে দে, আমাদের গ্রাম যেতে হবে। আমার প্রশ্ন উত্তর দাও। তুমি ভালো করে জানো আমি যা জিজ্ঞেস করেছি উত্তর না দিলে আমি তোমাকে কোথাও যেতে দিব না। তাই দয়া করে বলো আসল কাহিনী কি? আয়নের আম্মু চুপ করে থাকলে তিয়া গোসল করে বাইরে আসলে দেখে আয়নোর আম্মুকে ফোঁস করছে। তিয়া বিরক্ত হয়ে বলে, মাথায় হাত দিয়ে বলার কি আছে? এইসব সত্য, কোনোটা মিথ্যা না, বাট আমার এতে কোনো মাথা ব্যথা নাই। তুমি আমাকে ভুলে যাবে নাকি কি করবে? আব্বু আম্মু তোমাকে স্পষ্ট কথা বলে দিতে চাই, আমি আয়নকে ভালোবাসি না, স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। তোমরা আমাকে জোর করে ওর সাথে বিয়ে দিয়েছো। আজ যদি আমি ওকে ভালোবাসতাম বা স্বামী হিসেবে মেনে নিতাম, তাহলে আমাকে সারা জীবন শুধু কষ্ট পাওয়া লাগতো। ওই তুলি নামে মেয়েটাকে ভালোবাসে। তিয়ার কথা শুনে সবাই থমকে গেল। তিয়ার দিকে তাকালে আতিয়া বলল, তুমি এসব কিভাবে জানো? আমি সব কিছু জানি। আর ত্রিধার ভাই আমার বয়ফ্রেন্ড। ত্রিধা জানে না আমি আয়নের স্ত্রী। এই আমাদের সবাইকে সব বলেছে। ওয়েট, আমি প্রথম থেকে খুলে বললে বুঝতে পারবে। তিয়া প্রথম থেকেই সব কিছু খুলে বলতে লাগলো। তিয়ার আব্বু আম্মু বসে পড়লো। আয়নের আম্মু আব্বুর দিকে তাকালে আয়নের আব্বু আম্মুর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়নের নিঃশ্বাস ফেলতে কষ্ট লাগলো। আয়নের মাথা যন্ত্রণা বাড়তে লাগলো। আয়ন ব্যথায় ছটফট করতে লাগলো। আয়ন অজ্ঞান হয়ে গেল। সবাই ধরে আয়নকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। আয়নের আম্মু বলে, এই আয়ান চোখ খুলে না বাবা। আপনারা দুইজন আমাদের থেকে এইসব কিভাবে লুকালেন? আমার মেয়ে যদি আপনার ছেলেকে ভালোবাসতো তাহলে কি হতো? আমাদের ক্ষমা করে দিস মা, আমরা তোর সাথে জোর করে ঠিক করি নাই। এই ছেলের সাথে তোকে থাকতে হবে না। যত তাড়াতাড়ি পারি ওই ছেলের সাথে ডিভোর্স করিয়ে দিব। আর রনির সাথে সব খুলে বল। এদের মতো প্রতারণা করে বিয়ে দিতে চাই না। বৌমা চুপ করো, একদম মুখের উপরে কথা বলবে না। প্রতারণা করে আবার বড় বড় কথা। আতিয়া তুমি চুপ করো, বড়দের কথা বলতে দাও। আতিয়া আয়নের কাছে গিয়ে ডাকতে লাগলো। আয়নের মুখে পানির ছিটা দিতে লাগলো। আয়নে কোনো সার শব্দ না পেয়ে তিয়া বলে, ওকে হসপিটালে নেওয়ার উত্তর হবে। এই আয়ান, তোর কিছু হলে আমার কি হব? থাকবো? আয়ান চোখ খোল না বাবা। বৌমা তুমি সব যখন জানো, একবার আমার সাথে কথা বলে দেখতে পারতে। তুমি এভাবে ওর সামনে কেন বলতে গেলে? এইসব কথা থেকে ওকে আমরা দূরে রাখার চেষ্টা করছি। আর আয়ানকে মেডিসিন খাওয়ানো হচ্ছে তো। এই এখনকার সব ভুল নাও যেতে পারে। আর তুমি তার স্ত্রী এই না চাইলেও তোমাকে মেনে নিতে বাধ্য হয়। আমি জোর করে কারোর সাথে থাকতে চাই না, আর ওর জানা দরকার আছে। আপনি আমার মেয়ের উপরে চিল্লায়া কথা বলবেন না। যা করেছে একদম ঠিক করেছে। হ্যাঁ ঠিক করেছে। আমার সন্তান মারা গেছে, ঠিক হবে। আয়নের আম্মু কান্না করে আয়নকে ডাকতে লাগলো। আয়নের আব্বু তিয়ার আব্বু বলে, আপনি ছাড়েন ওকে, হসপিটালে নিয়ে যেতে হবে। আয়নকে ধরে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। তিয়া যেতে চাইলে তিয়ার আম্মু হাত ধরে বলে, কোথাও যেতে হবে না, তুই ভার্সিটিতে যা, সময় হয়ে গেছে তো। কিন্তু আম্মু আয়ান, আমার আসলে এইভাবে বলা ঠিক হয় না রাগের মাথায়। ঠিক করছোস, তোর এত ভাবা লাগবে না, তুই যা ভার্সিটিতে। তিয়া ওর আম্মুর কথা শুনে রেডি হয়ে নিল, ভার্সিটিতে চলে গেল। রাইসা রাকিব দ্বিধা দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, এই আয়নের বাচ্চাকে মন চাই ইচ্ছে মতো মারি। ক্লাস শুরু হয়ে যাবে, এখনও আসার নাম নেই। বাসায় ঠিকানা চাইলাম তাও দিল না। কোনো না কোনো তো কারণ আছে। আসলে বুঝি না ও বাসার ঠিকানা কেন দেয় না। কোনো না কোনো কারণ তো আছেই। আরে শুনলি না, ওই নাকি বিয়ে করছে, তার মানে বয়সে রয়েছে। পোকাটা কারণ নজরে নিয়ে আসতে চাই না। তিনজন কথাগুলো বলে হাসাহাসি করতে লাগলো। তিয়া চুপচাপ চলে যেতে নিলেই ওরা তিনজন তিয়াকে সালাম দিল। সালামের উত্তর নিয়ে তিয়া চলে গেল। এদিকে আয়ানকে হসপিটালে নিয়ে গেল। আয়নের জ্ঞান ফেলে চোখের কোণায় পানি জমা হয়ে গেল। আয়ন চোখের পানি মুছে নিল। আয়নের আম্মু এসে জড়িয়ে ধরে বলে, আয়ান তুই ঠিক আছিস বাবা? আয়ন শক্ত করে ওর আম্মুকে জড়িয়ে ধরল। আয়নের আম্মু আয়নকে এভাবে ধরে কপালে চুমু দিল। আয়ন ওর আম্মুকে বলল, আম্মু কেমন আছো? ওর আম্মু কথাটা শুনে বেশ অবাক হয়ে গেল। আয়ন আতিয়ার দিকে দেখে,
অবাক হয়ে গেল। আয়ন ভুর কুচকে তাকিয়ে বলে, আপু তোমাকে শাড়িতে পেতনি লাগছে। আয়নের কথা শুনে আয়নের আব্বু আম্মু আতিয়া তিয়ার আপু অবাক হয়ে গেল। আতিয়া দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে পড়ল। আয়নোর আম্মুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়ল। ভাইয়া তুই ঠিক আছোস? তোর কি সব মনে পড়ে গেছে? আমার আবার কি মনে পড়বে আম্মু? আমি হসপিটালে কি করছি? তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। আম্মু আমি আসছি, আমি উত্তরার দিকে যাব। আয়ন সোজা হসপিটাল থেকে বের হয়ে গেল। আয়ন সিএনজি নিয়ে উত্তরা চলে গেল। আয়ন সোজা তুলির কবরস্থানের সামনে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করলো আর তুলির পাশে বসে বলতে লাগলো, তুলি, আমি তো ওদের উপরে প্রতিশোধ নিয়েছি জানো। আমি 5টা খুন করেছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে ছেলে মেয়েদের দিকে খারাপ চোখ তুলে ফেলবো। তুলি জানো, তোমাকে অনেক মনে পড়ছে। তুমি যদি থাকতে কতই না ভালো হইতো। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। জড়িয়ে ধরি তোমাকে। আয়ান তুলির কবরটা শক্ত করে জড়িয়ে ধরল। চোখের পানিগুলো টপ টপ করে কবরের ওপর পড়তে লাগলো। হঠাৎ আয়নের কাছে কারোর হাতে স্পর্শ পেল। আয়ন উঠে পিছনে তাকাতে দেখে তুলির আব্বু। আয়ন তুলির আব্বুকে জড়িয়ে ধরে তুলির আব্বু বলে, তুমি ওদের খুন করছো? হ্যাঁ। এইসব মুখে নিয়ে এসো না আয়ান, তুমি এই কথা ভুলে যাও। তোমার সুন্দর একটা জীবন আছে। তুমি জেলে গেলে তোমার স্ত্রী কি হবে? তুলির আব্বুর কথা শুনে আয়ন অবাক হয়ে ছেড়ে দিয়ে বলে, শ্বশুর আব্বু কি বলেন এইসব? ঠিক বলছি। তোমার কি সব মনে পড়ে গেছে? আমি কি এতদিন ভুলে গেছিলাম সব নাকি? হ্যাঁ। এইটা কিভাবে সম্ভব? অ্যাক্সিডেন্টের পর এমন হয়েছে নাকি? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ। বাসায় চলো। ওর কাছে থাকি। তোমার আর আমার মেয়েকে নিয়ে না ভাবা ভালো। তোমার উচিত তোমার স্ত্রীকে সময় দাও। আমি বিয়ে করতে পারি না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারি না। বিয়ে করছো তুমি আয়ান? তোমার স্ত্রীকে ঠকানো ঠিক হবে না তোমার। না, আমি বিয়ে করি নাই। আমি তো তুলিকে ভালোবাসি। আয়ান তুমি বিয়ে করছো? তুমি মনে করে দেখো। তুলির আপু ফোর্স করতে লাগলো। আয়নের মাথা ব্যথা করতে লাগলো। তুলির আপু আয়নকে নিয়ে বাসায় চলে গেল। আয়ন তুলির রুমে শুয়ে থাকলো। তুলির ছবির দিকে তাকিয়ে বলতে লাগলো, তুলি, আমি তোমাকে সত্যি করে ভালোবাসতে পারি নাই। আমি তোমাকে ঠকিয়েছি তুলি। তোমাকে নিয়ে তো থাকতে চাইলাম। আমি যে নিজের অজান্তে অন্য কারো সম্পর্ক বানিয়ে ফেলছি। আমি এখন কি করব? আয়ন তুলির ছবি বুকে জড়িয়ে কান্না করতে লাগলো। আয়নের কান্না দেখে তুলির আব্বু এসে ওর পাশে বসে বলে, আয়ান তুমি তোমার স্ত্রীকে গুরুত্ব দিলে আমার মেয়ে খুশি হবে। আয়ান তুমি অল্প বয়সের ছেলে, তোমার পাশে আরেকটা মানুষ দরকার। আমার মেয়ে তো বেঁচে নাই। যে বেঁচে নাই তার স্মৃতি নিয়ে সারা জীবন কাটানো সম্ভব না আয়ান। তুমি এইসব ভেবে কষ্ট পাও না? আমি মানতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আয়ন তুলির আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুলির আব্বু আয়নকে বোঝাতে লাগলো। আয়ন এখানে থেকে গেল। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হতে দেখে আয়নের আম্মু বলল, আয়ান তুই এখানে থাকবি নাকি বাসায় ভাড়া নিবি? তোর শ্বশুর আব্বু এখানে থেকে বলছে উনি তো একা থাকে। দেখি আমি কি পড়াশোনা করতাম নাকি বাড়িতে থাকতাম। পড়াশোনা করছিস তুলিদের ভার্সিটিতে। এই যে তোর লাগেজ আর ব্যাগ, এখানে সব কিছু আছে। আচ্ছা, খেয়ে তোর শ্বশুরাব্বুর সাথে ভার্সিটিতে চলে যাস। আমরা দুজন গ্রাম চলে যাব। থাকবে না? না, বাড়িতে অনেক কাজ আছে। আয়ন আলমারি থেকে শার্ট পরে ভার্সিটির ব্যাগ নিয়ে নিচে চলে গেল। চারজন খাবার খেয়ে নিল। আয়নের আব্বু আম্মু চলে গেল। আয়ন তুলির আব্বুর সাথে ভার্সিটিতে চলে গেল। আয়ন গাড়ি থেকে নেমে শান্ত ছেলের মতো ভিতরে যেতে লাগলো। নিচের দিকে তাকিয়ে রাইসা রাকিব দৌড়ে এসে আয়নকে মারতে লাগলো। আয়ন বলতে লাগলো, কে আপনারা? আমাকে মারছেন কেন? আরে কি করছেন? ছাড়েন। শালা গতকাল কোথায় ছিলি? ভার্সিটি কেন আসিস নাই? আপনারা আমাকে চেনেন নাকি? কিরে, মগজ শূন্যতায় ভুগছিস নাকি? আয়ন সামনের দিকে তাকাতেই দিদাকে দেখে ওদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আয়ন তাড়াতাড়ি করে দিদাকে জড়িয়ে ধরল। সবে অবাক হয়ে তাকিয়ে আছে। তিয়া রনি
কয়েকজন তিধার পাশে দাঁড়িয়ে আছে। আয়ান তিধাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো। আয়ান, তুই ঠিক আছিস? গতকাল কেন আসলি না? একটু অসুস্থ ছিলাম। আয়ান তিধাকে ছেড়ে দিয়ে বলে। সবাই এভাবে তাকিয়ে আছেন কেন? ওই আমার বেস্ট ফ্রেন্ড। সবাই চলে গেল। তিধা আয়ানের শান্ত কণ্ঠ শুনে বলল, আয়ান, তোকে সেই আগের মতোই লাগছে। শান্ত কণ্ঠ। এইটা তো তুলির দেওয়া শার্ট। শার্টটা লাগছে, বাট প্যান্টগুলো সব ছোট হয়ে গেছে। দুজনেই হেসে দিল। তিধা বলে, ক্লাসে যাবি নাকি? ক্লাস পরে কর। ভাই আর ভাবির পরিচয় করিয়ে দিই। তোর ভাইয়া কোথায়? আয়ান রনি আর তিয়ার সাথে পরিচয় করিয়ে দিল। আয়ান সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া ভাবি? আপনাদের জুটি অনেক সুন্দর মানিয়েছে। ধন্যবাদ আয়ান। ভাই, ওরা কিন্তু আমাদের স্যার ম্যাম। বলিস কি? হ্যাঁ, ক্লাস করবি নাকি ঘুরতে যাবি? ক্লাস করব, পরীক্ষা আছে, পড়াশোনা করার দরকার আছে। চল ক্লাস করি, পড়াশোনা বাদ দিয়ে ঘোরা লাগবে না। আয়ান তিতার ব্যাগ ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তিয়া আয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, তাহলে আয়ানের সব মনে পড়ে গেছে, শুধু ভুলে গেছে আমাকে। আর ওই কতটা শান্ত মিষ্টিভাবে কথা বলছে, কত সুন্দরভাবে গুছিয়ে কথা বলল, আর আগে কত রাগী দুষ্টুমি না করতো। তিয়া কথাগুলো ভাবতেই রনি বলে, চলো। ওরা চলে গেল। আয়ান দিদার সাথে বসে গল্প করতে লাগলো। রাকিব রাইসা শুধু তাকিয়ে দেখতে লাগলো। আয়ান মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। ভার্সিটি ছুটি হয়ে গেল। আয়ান দিদা দুজনেই গেটের সামনে দাঁড়িয়ে থেকে কথা বলতে লাগলো। রনি তিয়া আসলেই দিদা বলে, ওই যে ভাবি ভাইয়া এসেছে। আমাদের কি ওনাদের মাঝে কাবাবের হাড্ডি হওয়া ঠিক হবে? আরে চলো, কোনো সমস্যা নাই। চারজন গাড়িতে উঠে বসলো। আয়ান দিদার ফোনে গেম খেলতে লাগলো। আয়ানকে বাচ্চাদের মতো দেখে তিয়া বেশ অবাক হয়ে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আয়নের ব্যাগের ভিতর ফোনের শব্দ হলে আয়ন দিদাকে বলল, তুই খেলতো। দিদাকে ফোন দিয়ে আয়ন ব্যাগ থেকে ফোন বের করে কল রিসিভ করতেই ওর আম্মু কথা বলতে লাগলো। ওর আম্মুর সাথে কথা বলা শেষ হলে আয়ন বলে, ও আমার ফোন তো আমার সাথে আছে, বাট নতুন ফোন কবে কিনলাম। তুই কতটা যে ফাজিল ছিলি বলার বাহিরে। তুই আমার ভাইয়াকে মারছিস ধরে। কি? ভাইয়াকে কেন মারবো? উনি তো আমার শিক্ষক। এত চমকানোর কিছুই নেই। তুই দুষ্টুমি ফাজিল মার্কা ছেলে ছিলি। তুই কাউকে মানতি না, বেয়াদব নাম্বার 1 ছিলি। ভাইয়ের নাক দেখ, ওইগুলো তুই করেছিস। সরি স্যার, আমি এইসব কিভাবে করছি আমি জানি না, বাট আমার নিজের প্রতি এইটুকু বিশ্বাস আছে, হয়তো আপনি আমার কোথাও আঘাত করেছিলেন, যেইটা আমি সহ্য করতে না পেরে হয়তো মেরেছিলাম। বাদ দাও আগের কথা। আয়ন বাহিরের দিকে তাকিয়ে থাকলো। জ্যাম্পল আয়নের পাশে বাইকে একটা বাচ্চা মেয়েকে দেখে আয়ন বাচ্চা মেয়েটার সাথে দুষ্টামি করতে লাগলো। মেয়েটাও আয়নের সাথে মজা করতে লাগলো। তিয়া আয়ন ওর মেয়েটার দিকে তাকিয়ে আছে। তিয়ার নিজের অজান্তেই অনেক ভালো লাগলো। জ্যাম ছেড়ে গেলে মেয়েটা চলে গেল। দ্বিধা বলে উঠল, তোর বউকে বলে দিস একটা বাবু নিতে। তুই তো বাবু অনেক ভালোবাসিস। ভাবির কোনো কিছু করা লাগবে না, সব তো তুই করে দিবি। বউ রাজি হবে কিনা কে জানে, আর বউয়ের সাথে কেমন সম্পর্ক সেটাও তো জানি না। বউয়ের নাম কি, দেখতে কেমন, সেটা কেমন কিছুই জানি না। আমাদেরও দেখাস নাই, পরিচয় করিয়ে দিস নাই, এখন কিভাবে বুঝবি? আর তুই কোথায় থাকোস তাও জানি না। আয়ান, তুই কি তোর স্ত্রীকে মেনে নিতে পারছিস? আমি জানি না কি করব, বাট বিয়ে যখন করেছি সেখানে ওই মেয়েটাকে তো আমি ঠকাতে পারি না। ওনার বা কী দোষ, আমি না জেনে করেছি, বাট উনি তো হয়তো আমাকে হাজব্যান্ড হিসেবে মেনে নিয়েছে। আমার স্ত্রী হয়ে আছে, সেখানে তাকে দূরে রাখা বোকামি। গুড, আমি তো টেনশনে ছিলাম তুই কি যে করবি। দেখি কিছুদিন একটু দূরে থাকি, নিজেকে সামলিয়ে নেই, আর মেয়েটার সাথে যোগাযোগ রাখা দরকার আছে। বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বলে নাম্বার নিয়ে নিব। যাক, মেনে নেওয়া অনেক ভালো। একটা জিনিস ভাবছি। কি? তুই যেমন বলছিস আমি ফাজিল ছিলাম, আল্লাহ জানে ওই মেয়েটার সাথে আবার কি না কি করে রাখছি, কষ্ট দিয়েছি নাকি জানি না। যাই হোক, মেয়ে মানুষ, স্বামী ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। ভালো ব্যবহার করিস, ঠিক হয়ে যাবে।
দুজন কথা বলতে লাগলো। তিয়া পিছনে বসে দুজনের কথা শুনতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো। তোমার স্ত্রী তোমাকে ঠকাতে ব্যস্ত আয়ান। তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। নিজের মনকে পাথর বানিয়ে অন্য কারোর কথা ভাবছো। সত্যি তোমার এই রূপ দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এই জন্যই হয়তো তোমাকে তুলি এতটা ভালোবেসেছিল। তিয়া কথাগুলো ভাবতে লাগলো। তিয়ার চোখের কোণে পানি গড়িয়ে পড়তে মুছে নিল। 4 জন রেস্তোরাঁয় নেমে পড়লো। অ্যান বলে ওঠে, ত্রিধা, আমরা এই জায়গায় বসি, ওনাদের মাঝে কাবাবের হাড্ডি হতে চাই না। আরে আসো, কাবারে হাড্ডি কেন হবে? না ভাইয়া, আপনারা ওইটাতে বসেন, আমরা এখানে বসছি। অ্যান তিধার পাশে বসলো। পরের টেবিলে তিয়া রনি বসলো। অ্যান ফোন গ্যালারি দেখতে লাগলো। দেখতে দেখতে হঠাৎ করে আয়ন চমকে উঠলো। আয়ন সামনের দিকে আর ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তিধা ওর ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে গেল। আয়ন কানের কাছে নিয়ে কথাগুলো শুনতে লাগলো। আয়ন উঠে সাথে যেতে যেতে দেখে রনি রেখে তিয়াকে বলছে, তিয়া তুমি বিয়ে করছো আমাকে বলো, তোমাকে বিয়ে করতে? আমি কি বোকা নাকি যে তোমার মতো মেয়েকে বিয়ে করব? তুমি ভাবলে কিভাবে যে আমি তোমাকে বিয়ে করব? এত ভালো মেয়ে থাকতে তোমার মতো বিবাহিত মেয়েকে কেন দুঃখে বিয়ে করব? কিছু বলবে তার আগে আয়ন ওদের মাঝখানে বসে বলল, ভাইয়া, আমি এখন বুঝলাম আপনি আসলে আমার হাতে কেন মায়ের খাইছিলেন। এখান থেকে যাও, আমাদের মাঝে কথা বলো না। ওয়েট ভাইয়া, আপনাদের একটা সিনেমা দেখাবো। ম্যাম, এই সিনেমাটা দেখেন। অ্যান ভিডিওটা দিলে তিয়া দেখতে পায় রনির ওয়াইফের হাত ধরে কান্না করতে করতে বলছে তিয়াকে বিয়ে করে ওর সব কিছু নিয়ে ছেড়ে দিবে, তারপর দুজন সুখের সংসার করবে। আর অনেক কথা বলছে, যা শুনে তিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিয়া কিছু বলবে, রনি কিছু বলবে, সাথে সাথে তিয়া উঠে সজোরে থাপ্পড় মারল। দিদা সবাই চমকে গেল। রনি রেগে তিয়াকে থাপ্পড় মেরে বলল, আমাকে মারার আগে নিজের চরিত্র কথা ভাব। তুই এমন মেয়ে জামাই থাকতে বয়ফ্রেন্ড আছে এসেছোস, আবার বলছোস তোকে বিয়ে করা লাগবে। রনির কথা শুনে তিয়ার চোখের পানি দেখে আয়নের বুকের ভিতর কেঁপে উঠল। আয়ন রেগে রনিকে এক ঘুষি মেরে ওখানে ফেলে দিল। দিদা আয়নকে বলল, এটা কি করলি? একটা মেয়েকে নিয়ে অসম্মান করবে, ওকে আদর করা লাগবে নাকি? চলেন আপনি এখান থেকে। আর স্যার, ভালো হইতে পারলে ভালো হন, নিজের স্ত্রীকে সময় দেন। নেক্সট টাইম আমার সামনে পড়লে আপনার জন্য মোটেও ভালো হবে না। আয়ন তিয়ার হাত ধরে টেনে নিয়ে বের হয়ে গেল। সিএনজি রেখে তিয়াকে তুলে দিল। নিচের সামনে গিয়ে বসলো। তিয়াকে বলল, ম্যাম, আপনার বাসা কই? প্লিজ কান্না বন্ধ করে বলেন। এখানে ওনার দোষ থেকে আপনারও কম নাই। আপনিও তো সেম নৌকার মাঝি, নিজের হাজব্যান্ড রেখে বয়ফ্রেন্ডের কাছে এসেছেন, তাই কান্না বন্ধ করেন, ঠিকানা বলেন। আয়নের ধমক শুনে তিয়া কান্নায় ঠিকানা বলে দিল আর জোরে জোরে কান্না করতে লাগলো। আয়ন সামনে নেমে ভাড়া দিয়ে বলে, আয়ন ওনাকে নিয়ে যান, আর এই নিন ভাড়া। অন্য গাড়িতে উঠে চলে গেল। আয়ন বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যের দিকে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে তুলির আব্বু বসে আছে। আয়নকে ওনার পাশে বসে বলল, শ্বশুর আব্বু কি করেন? আর বলো না, তোমাদের টিয়া ম্যাম আত্মহত্যা করেছে, হসপিটালে ভর্তি আছে। কি বলছেন? হ্যাঁ থাকো তুমি তাহলে, আমি আসছি। আমিও যাব। আয়ন তুলির আব্বুর সাথে বের হয়ে গেল। গাড়িতে উঠে দুজন যেতে লাগলো। হসপিটালে গেলে আয়ন তুলির আব্বু একসাথে চলে গেল। কেবিন নাম্বারে চলে গেলে দেখে সব স্যার ম্যাম, কিছু স্টুডেন্টরা এসেছে। রাইসা রাকিবও আছে। আয়ন এগিয়ে গেল। তিয়ার আব্বু আতিয়া ও রাতুল আছে। আয়ান আতিয়াকে দেখে বলল, আপু, তুমি এখানে কি করছো? আয়ান, তিয়া আত্মহত্যা করেছে। শুনলাম, শ্বশুর আব্বু বলছে। বাট ম্যামকে তুমি চেনো নাকি? আয়নকে কিছু বলতে যাবে, সাথে সাথে তুলির আব্বু বলে, ডাক্তার সাহেব, টিয়া ম্যামের কি অবস্থা? তুলির আব্বুর কথা শুনে ডাক্তার বলে, উনি এখন বিপদমুক্ত আছে। সবাই তিয়ার সাথে দেখা করার জন্য ভিতরে গেল। তুলির আব্বু তিয়ার পাশে বসে বলল, মা, এটা কি করলে? আল্লাহ তোমাকে এত সুন্দর জীবন দিয়েছে, সেইটা তুমি নিজের হাতে শেষ করতে গেছো। একবার নিজের বাবা মায়ের কথা ভাবলে না? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে তোমার বাবা মা মনে কতটা আঘাত পড়তো। তিয়া কান্না করতে লাগলো। আইন রেগে ধমকে সুরে বলে, ওই কান্না করবেন না তো, এত কান্না কি দেখে আসে?
আর আত্মহত্যা করতে গেছেন, ছোট হইলে না থাপ্পড় মেরে ঘুরিয়ে দিতাম। ফালতু মানুষ, বাবা মায়ের কথা তো ভাববে না। আপনি কিসের কষ্ট পেয়েছেন? হ্যাঁ, আপনার থেকে শর্ত গুণে কষ্ট নিয়ে আমরা দুইজন এখনও বেঁচে আছি, আর সামান্য বিষয় নিয়ে গেছে আত্মহত্যা করতে। আরে বাবা, জানি যে কষ্ট হচ্ছে, বাবা মায়ের সাথে থাকেন, দরকার হইলে মুড চেঞ্জ করার জন্য বেড়ান। তা না করে বিষ খেয়েছে যত সব আঙ্কেল আন্টি। এই মেয়েকে বাঁচাতে গেছেন কেন যে আপনাদের কথা ভাবে না? আয়নের কথা শুনে আতিয়া বলে ওঠে, আয়ান আর বকা দিস না, সবার মন তোর মতো এত শক্ত না। হ্যাঁ আয়ান, বকা দিস না, ম্যাম এমনিতে অনেক কান্না করেছে। আয়ান, আমাকে ক্ষমা করে দিও। আমি আমার শাস্তি পেয়েছি। আমার মারা যাওয়া ভালো ছিল না। আমি ভালো একজন বউ হতে পেরেছি, আর না ভালো মেয়ে। আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? নিজের হাজব্যান্ডের কাছে ক্ষমা চান। আপনার হাজব্যান্ড আসে নাই? আয়ান, তোর সাথে কথা ছিল। কি কথা? আয়ান, তিয়া তোর বউ। আতিয়ার কথা শুনে সবাই চমকে গেল। আয়ন কয়েক পা পিছিয়ে গেল। আয়ন তিয়ার দিকে তাকালেই তিয়া কান্না করতে লাগলো। তুলির আপু বলে, কি আয়ানের স্ত্রী তুমি আগে তো বলো নাই? এই জন্যই তো বলি, আয়ান ম্যামের সাথে এমন দুষ্টুমি কিভাবে করে, সবার সামনে ম্যামের সাথে এমন করে। ম্যামও তেমন রাগ করে না, আসলে কাহিনী এটাই। সবাই নানা কথা বলতে লাগলো। আয়ন বুঝতে পারছে না কি করবে। আয়নের মাথা ব্যথা করতে লাগলো। আয়ন বিরক্ত হয়ে, প্লিজ সবাই চুপ করেন তো। আয়ন তিয়ার মাথার কাছে বসে চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল। আয়ন তিয়ার হাত বুকের সাথে জড়িয়ে ধরে অজয় কান্না করতে লাগলো। আয়ন তিয়াকে বলল, কান্না বন্ধ করেন, বাসায় চলেন। আয়ন তিয়াকে কোলে তুলে নিল। আয়নের পিছন পিছন সবাই যেতে লাগলো। তুলির আপু বলে, গাড়িতে তোলো, আপনারা উঠেন, আমি পৌঁছে দেই। তুলির আপুর গাড়িতে সবাই উঠে পড়লো। গাড়ি ড্রাইভার চালাতে লাগলো। তিয়ার বাসার ঠিকানা দিয়ে দিল। তিয়াদের বাসার ভিতরে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে পড়লো। আয়ন তিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। তিয়ার আম্মু দরজা খুলে দিল। আয়ন সোফায় বসিয়ে দিয়ে বলল, কান্না এত করতে পারেন? আরে বাবা, মাথা ব্যথা শুরু হবে, কান্না থামান। আত্মহত্যা করতে কেন গেছেন? আমি আপনাকে চিনতে পারি নাই, তাই বলে আপনি আমাকে একবার বলবেন না? উনি আপনার গায়ে হাত তুলল, আমাকে একবার বলবেন না? হাত ভেঙে ফেলতাম, আমার স্ত্রীর শরীর হাত দেওয়ার শিক্ষা দিয়ে দিতাম। কি বলবো? আমি তোমার স্ত্রী না জেনেও আমার জন্য যতটা করেছো, সেখানে কোন লজ্জায় আমি বলতাম এই বেহায়া আমি তোমার স্ত্রী? কোন বিবেকে বলতাম আমার মতো খারাপ মেয়ে মারা যাওয়াই ভালো? শ্বশুর আব্বু বসেন না, দাঁড়িয়ে আছেন কেন? আপু, শ্বশুর আব্বুকে পানি দাও তো, ওনার পানির পিপাসা লেগেছে হয়তো। আমার মুখ দেখলে সব বুঝে যাও। ওইভাবে নিজের স্ত্রীকে বোঝার চেষ্টা করো। আমি জানি তোমার মনে কি চলছে, বাট আয়ান ভেবে চিন্তায় কাজ করো। স্যার আপনি বসেন, আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসি। ভাবি, এত কষ্ট করবেন না দয়া করে। আমাকে এখন এক গ্লাস পানি দিলেও চলবে। আসলে তিয়ার এই অবস্থা দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল, আর অনেকটা ভয় পেয়ে গেছিলাম। দোষটা আমার, আমি আয়নের উপরে রাগ করে এমন করতে বলেছিলাম। আমার উপরে রাগ করছিলেন? আপনাদের সাথে বেয়াদবি করেছিলাম নাকি? তোমার আব্বু আম্মু আমাদের তোমার অতীতের কথা বলে নাই। তোমার স্মৃতিশক্তি চলে আসলে তুমি আমার মেয়েকে ভুলে যাবে। আমার মেয়ে সারা জীবন কষ্ট পাবে। তুমি তো অন্য কাউকে ভালোবাসো, কখনোই মেনে নিবে না। এই সব ধারণা করে এমন কিছু হয়ে গেছে। ও আচ্ছা, যাই হোক, আপনি কি সিদ্ধান্ত নিলেন? অতীত ভুলে আমার হাত ধরে সারা জীবন থাকবেন নাকি এক্সকে মনে রেখে সারা জীবন সিঙ্গেল থাকবেন? আপনার উপর ডিসিশন। আপনি যদি থাকতে চান তাহলে আমি রাখবো, আর আপনি যদি বলেন না তাহলে আপনি আপনার মতো থাকবেন। আমি জোর করতে পছন্দ করি না। কোন মুখে আমি তোমার সাথে থাকবো? সবার অতীত থাকে, অতীত অতীতে রাখেন। এখন কি করবেন সেইটাই বলেন। আমি আপনার ব্যাপারে সব জানি, আর সবার ভুল হয়। এখন আপনার উপরে কি করবেন? যদি আমার হয়ে থাকেন এসব ভুল করা যাবে না, আমার হয়ে থাকা লাগবে। পারবেন নাকি না? আমাকে তুমি ঠকাবে না তো? আমাকে তুমি ছেড়ে যাবে না তো? আমাকে কখনোই তুলে কষ্ট দিবে না তো? আমার আব্বু আম্মু আমাকে এই শিক্ষা দেয় নাই, কেউ ভালো হইতে চাইলে তার অতীত টেনে তাকে কষ্ট দেওয়া। আমাকে কথা দাও, আমি তুলির জায়গা যেতে পারবো না। জানি তার জায়গায় সেই থাকবে। আমাকে আমার জায়গায় আমাকে ভালোবাসতে পারবে? আয়ন কিছুক্ষণ চুপ থাকলো। তুলির আব্বু বলে,
আয়ান, তিয়া তো আমার আরেকটা মেয়ে ভেবে নাও, তাই কথা দাও। আয়নের চোখের কোণে পানি চলে আসলো। অন্যদিকে ঘুরে চোখের পানি মুছতে লাগলো। আয়ন সামনের দিকে তাকিয়ে হাসি মুখে হাত রেখে পড়ল। প্রমিস করলাম, এখন নিজে প্রমিস করেন যত যাই হোক এভাবে কথা বলে সমাধান করে নিব। কখনোই আত্মহত্যা করতে যাবেন না, আর কথা বলা বন্ধ করবেন না। যখন যাই হবে নিজেদের ভিতরে কথা বলে মিটিয়ে নেওয়া উত্তম। আপনি আমাকে তখন বললেই পারতেন, বাট নিজে এসে আত্মহত্যা করতে গেছেন। আপনি মারা গেলে আপনার আব্বু আম্মুর মনের দিক দিয়ে কী অবস্থা হইতো? প্রমিস আর করব না। তিয়া আয়নকে মিল হতে দেখে সবাই খুশি হলো। রাতে সবাই মিলে গল্প করতে লাগলো। তুলির আব্বুকে এভাবে হাসতে দেখে আয়নের অনেক ভালো লাগলো। আয়নের দিকে তাকিয়ে বলল, এভাবে কি দেখো? শ্বশুর আব্বুর হাসি কত সুন্দর, কতদিন পর দেখতে পারছি। এভাবেই সব সময় হাসবেন, মন খারাপ দেখলে আমার ভালো লাগে না। অবশ্যই এখন থেকে হাসবো। আমার এক মেয়ে গেছে, আরেকটা মেয়ে তো পেয়েছি। তিয়া আয়নকে জড়িয়ে ধরলো। সবার সাথে আড্ডা দিয়ে রাতের দিকে চলে গেল। সবাই থাকতে বলে থাকলো না, যার যার রুমে চলে গেল। আয়ন তিয়া রুমে চলে গেল। তিয়া আয়নকে বলল, তুমি বারান্দায় যাও, আমি যে পর্যন্ত আসতে বলবো না সেই পর্যন্ত রুমে আসবে না। কেন? যাও। তিয়া আয়নকে ঠেলে বারান্দায় পাঠিয়ে দিল। আয়ন আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, তুলি, ভাগ্যটা কেমন বলো? যেখানে তোমার থাকার কথা ছিল সেইখানে অন্য এক নারী। তোমার সাথে হয়তো আমার আর থাকা হলো না, এই পারে ওই পারেও হবে না। আমাদের ভাগ্যটা খুব খারাপ, বাট আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে। আয়ন কথাগুলো ভাবতে ভাবতেই চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। বুকটা ভাঙচুর হয়ে যেতে লাগলো। আয়ন দোলনায় বসে পড়লো। দু হাত দিয়ে মুখ চেপে কাঁদতে লাগলো। তিয়ার ডাক আসলে আয়ন চোখ মুখ মুছে নিল। নিজেকে স্বাভাবিক করে বারান্দা থেকে বের হয়ে সামনের দিকে তাকিয়ে দেখে তিয়া খাটের উপরে বউ সেজে বসে আছে। আয়ন মুচকি হাসি দিয়ে তিয়ার পাশে বসে ঘোমটাটা তুলে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ। তিয়া লজ্জা পেয়ে গেল। আয়ন তিয়াকে কিছু বলার কি তিয়া আয়নকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে বলতে লাগলো, আমি কিন্তু তোমাকে পবিত্র শরীর কিন্তু দিয়েছি। আমাকে প্রথম স্পর্শ তুমি করেছো, শুধু মনটা অন্য কাউকে দিয়েছিলাম। তাই? এখন কি আমাকে আম্মু বানাতে সাহায্য করবেন নাকি নিজের ইচ্ছে নিব? আয়ন তিয়ার কথা শুনে হেসে দিল। আয়ন তিয়াকে কাছে টানতে মন বাধা দিলে আয়ন নিজের মনের বিরুদ্ধে কি তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজন একে অপরের মাঝে হারিয়ে গেল।